কি দেখছিস? জেলের ছেলের সাথে মিলেছিস নাকি? রৌদ্রবীরের কথায় ইন্তেহা ওর দিকে তাকালো, এরপর এক পা এগিয়ে এগিয়ে রৌদ্রবীরের খুব কাছে দাঁড়ালো। ইন্তেহার চোখে আগুন। সে রৌদ্রবীরের সাদা সাদা শার্টের কলারের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, না রে, ভাবছি এই প্রাসাদে এত দামি জিনিস থাকতেও তোর মতো একটা হারামজাদা এখানে কি করছে? ইন্তেহার কথা আর রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে গেল। নূর আর ভিরানো তাকালো ওদের দিকে। নূর কপাল চাপড়ালো, আবার শুরু হবে এদের। রৌদ্রবীর আর ইন্তেহাকে মুখোমুখি একে অপরের দিকে খেয়ে ফেলার দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে ভিরান বিরক্ত হয়ে বলল, ইন্তেহা, পরিবেশটা নষ্ট করিস না। ভিরানের কথা ইন্তেহা ভিরানের দিকে ঘুরে দাঁড়িয়ে চিৎকার করে বলল, পরিবেশ? আমার প্রচুর পরিবেশ। এই হারামজাদার বাড়িতে এসে আবার কিসের পরিবেশ রে? নেতাগিরির নামে যে রাস্তায় লুঙ্গি উঠিয়ে মাস্তানি করতে পারে, সে তার সামনে আবার আমাকে এখন ভালো হওয়ার নাটক করতে হবে? রৌদ্রবীর এবার আর নিজেকে সামলাতে পারল না। সে রাগে ইন্তেহার এক হাত হ্যাচকা টান দিয়ে একেবারে নিজের দিকে নিয়ে এলো। দুজনের মাঝে দূরত্ব এখন কয়েক ইঞ্চি মাত্র। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে নিচু স্বরে বলল, বেয়াদবের একটা সীমা থাকে ইন্তেহা। আমার বাড়িতে এসে আমাকে গালি দিচ্ছি। তোর ওই বিষাক্ত জিপটা টেনে ছিঁড়ে ফেলার আগে চুপ কর। ইন্তেহা এক চুলো নড়ল না। সে রৌদ্রবীরের চোখের দিকে তাকিয়ে বিদ্রুপের সাথে বলল, এ তোর এই কচুর হুমকি নিজের কাছে রাখ। ছিড়বি কি? তোর মতো কয়েকটা নেতার গোষ্ঠী উদ্ধার করে এই ইন্তেহা এহসান প্রতিদিন ব্রেকফাস্ট করে। হ্যাঁ, নূর নীরব হয়ে বসে দুইজনের ঝগড়া দেখতে লাগলো। কিন্তু ভিরান এতক্ষণ সহ্য করতে পারলো। ইন্তেহার রৌদ্রবীরকে এত কাছাকাছি দেখে তার সহ্য হলো না। সে উঠে দাঁড়িয়ে রৌদ্রবীরের হাত থেকে ইন্তেহার হাতটা ছাড়ানোর চেষ্টা করে বলল, লিভ হার, রুদ্রবীর। কিন্তু রৌদ্রবীর অটল। সে এক ইঞ্চিও ছাড় দিল না। রৌদ্রবীর রেগে ভিরানকে এক ঝটকায় সরিয়ে দিয়ে ইন্তেহার দিকে তাকিয়ে গর্জে উঠল, আমাদের মাঝে কেউ আসবি না। ইন্তেহার মাথার তালু দিয়ে রাগ চড়ে গেল। সে দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত দেওয়ার সাহস কোত্থেকে পাস রে তুই? কথাটা শেষ হতে না হতে ইন্তেহা তার হাঁটু দিয়ে সজোরে রৌদ্রবীরের উরুতে একটা গুঁতো মারল। আকস্মিক আঘাতে রৌদ্রবীর যন্ত্রণায় আউচ করে হাত ছেড়ে দিতে ইন্তেহার শার্টের কলার ধরে এক হাঁচকা টান দিল। রৌদ্রবীরও কম যায় না। সে টাল সামলে নিয়ে ইন্তেহার হুডির টুপিটা ধরে টেনে নামিয়ে দিল। রৌদ্রবীর চিবিয়ে চিবিয়ে বলল, আজ তোরে আমি নেতাগিরি শিখামো, বেয়াদব সামরি। আমার বাড়িতে এসে আমার মারতে চাস? ইন্তেহা কোনো কথা না শুনে রেগে রৌদ্রবীরের শার্টের বোতাম ধরে টান মেরে দাঁতে দাঁত চেপে বলল, তোর নেতাগিরি আমি আজ সদরঘাটে পাঠাবো। তুই এমপি হবি? হ্যাঁ, আমার চুল হবি তুই। কথায় কথায় দুজনের মধ্যে রীতিমতো কুস্তি শুরু হয়ে গেল। ইন্তেহার হাত ক্রমাগত চলছে। রৌদ্রবীর আর সহ্য করতে না পেরে ইন্তেহার হাত আটকাতে গিয়ে সোফায় পড়ে গেল। এই সুযোগে ইন্তেহা ওর উপর চড়ে বসে ওর চুল টেনে ধরল। রৌদ্রবীর চিৎকার করে বলল, স্যার স্যার বলছি বেয়াদব, আমার স্টাইলিশ চুল নষ্ট করিস না। নূর সোফায় দাঁড়িয়ে হাত পা কাঁপাতে কাঁপাতে চিৎকার করতে লাগলো। আপু ছাড়ো, ভাইয়া প্লিজ থামেন। ভিরান দাঁতে দাঁত চাপলো ওদের এই অবস্থা দেখে। তার মাথায় আগুন জ্বলে উঠল। রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো, চোখগুলো লাল বর্ণ ধারণ করলো। ঠিক তখন বাইরে থেকে হাসিফ আর আয়ান দৌড়ে ভেতর এলো। ঘরের ভেতরের অবস্থা দেখে হাসিফের চোখ কপালে। সে দেখলো রৌদ্রবীর সোফায় শুয়ে আছে। ইন্তেহার বুকের উপর বসে গলার চেন ধরে টানাটানি করছে। আয়ান কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এরা মানুষ না, এরা চিড়িয়াখানার জানোয়ার। হাসিফ ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলল, ভাই, ও ভাই, লুঙ্গি সামলান, স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে তো। আয়ান ইন্তেহার এক হাত ধরার চেষ্টা করে বলল, ভাবি দয়া করেন, ভাইয়ের সামনে নির্বাচন, মুখটা ভেঙে দিলে পোস্টারে কি ছাপাবো? ইন্তেহা এক ঝটকে আয়ানকে সরিয়ে দিয়ে বলল, সদরঘাট ছাপাবে। আজ ওর এই লুঙ্গির গিট আমি খুলেই ছাড়বো। রৌদ্রবীর ইন্তেহাকে কোনোভাবেই থামাতে না পেরে মরিয়া হয়ে ইন্তেহার কোমরে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ওকে উল্টে ফেলার চেষ্টা করতে করতে বলল, আজ মেরেই ফেলবে। হাসিব ধরো রে, এই সেমরি আজ আমার মেরেই ফেলবে। আয়ান, পুলিশ ডাক। না না, পুলিশ না, পাগল ধরার লোক ডাক। পাবনা পাগলাগারদের লোকদের খবর দে। হাসিফ বিড়বিড় করে বলল। আসতে তো সময় লাগবে ভাই। রৌদ্রবীর রেগে তাকালো। হাসিফ চুপসে গেল। এতে হাসিফ আর আয়ান দুজনে মিলে ইন্তেহাকে টেনে তোলার চেষ্টা করলো, কিন্তু ইন্তেহা পা দিয়ে রৌদ্রবীরের পেটে লাথি মারতে মারতে চিৎকার করতে লাগলো। ছাড় আমায়, আজ ওর এমপির ভূত আমি ছাড়াবো।
পুরো ড্রয়িং রুমে ধুমধুমার কাণ্ড। ফুলদানি উল্টেছে, কার্পেট কুচকে একাকার। রৌদ্রবীরের ইস্ত্রি করা শার্টের অর্ধেক বোতাম নেই। নূর এক কোণে মুখ লুকিয়ে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। আর ভিরান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। হাসিফ ইন্তেহাকে আটকানোর চেষ্টা করতে করতে বলল, এদের বিয়ে হলে ডিভোর্স হবে না, সরাসরি মার্ডার হবে। ভিরান আর সহ্য করতে পারল না। সে গিয়ে দ্রুত এগিয়ে গেল। ইন্তেহা রৌদ্রবীরের শার্ট ছিঁড়তে ব্যস্ত। ভিরান পিছন থেকে ইন্তেহার দুই কাঁধ শক্ত করে ধরে সজোরে টান দিল তাকে উঠানোর জন্য। ইন্তেহা অপ্রস্তুত থাকায় ভিরানের টানে রৌদ্রবীরের উপর থেকে সরে এলো ঠিকই, কিন্তু টাল সামলাতে না পেরে সরাসরি ভিরানের বুকের উপর গিয়ে পড়ল। ভিরান তাকে ধরে রাখতে গিয়ে দুহাতে জড়িয়ে ধরল। এই দৃশ্যটা দেখা মাত্রই রৌদ্রবীরের চোখের মনি স্থির হয়ে গেল। এতক্ষণ যে হাসাহাসি বা হালকা ঝগড়া চলছিল তা মুহূর্তে এক ভয়ঙ্কর স্তব্ধতায় রূপ নিল। রৌদ্রবীরের চোয়াল শক্ত হয়ে উঠল, কপালের আগের রগগুলো স্পষ্ট দেখা দিল, চোখগুলো লাল বর্ণ ধারণ করলো, যেন চোখ থেকে রক্ত পড়বে এখনই। সে নিজের শরীরের ব্যথা ভুলে সে এক লাফে সোফা থেকে উঠে দাঁড়ালো। ভিরান কিছু বলার সুযোগ পাওয়ার আগেই রৌদ্রবীর বিদ্যুৎ বেগে এগিয়ে এসে ভিরানের বুক থেকে ইন্তেহাকে এক ঝটকায় ছিনিয়ে নিল। তার চোখে খুনের নেশা। সে ইন্তেহার হাত ধরে টেনে আবারও সোফার দিকে নিয়ে গেল এবং সবাইকে অবাক করে দিয়ে ইন্তেহাকে সজোরে সোফায় ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ইন্তেহা কিছু বুঝে ওঠার আগেই রৌদ্রবীর তার দুই হাত চেপে ধরে নিজের নিচে আটকে ফেলল। চিত্রটা আপত্তিকর হয়ে উঠল সবার সামনে। পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। হাসিফ আর আয়ান পাথর হয়ে দাঁড়িয়ে রইল। নূর চমকে নিজের মুখ চেপে ধরল। ভিরান হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না এইমাত্র কি হলো। রৌদ্রবীর ইন্তেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু কিন্তু হাড়হিম কড়া স্বরে বলল, খবরদার ইন্তেহা, এই শরীরের উপর অধিকার শুধু আমার। দ্বিতীয় কোনো পুরুষ যেন বলেও তোকে স্পর্শ করার সাহস না দেখায়। রৌদ্রবীর মাহাতাব চৌধুরী নিজের জিনিসে অন্য কারো হাত দেখতে অভ্যস্ত নয়। রৌদ্রবীরের এমন আধিপত্যবাদী আচরণ আর হাড় হিম করা কণ্ঠস্বর শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ভিরান রাগে দাঁতে দাঁত চাপলো। সে রেগে এগিয়ে আসতে নিল। অন্যদিকে ইন্তেহার ভেতরে দাবানল জ্বলে উঠল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে শুরু করলো। সে কোনো কোমল নারী নয় যে কারো রক্তচক্ষু দেখে কুকড়ে যাবে। ইন্তেহার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। এখানে কি খেলা চলছে যে কে ইন্তেহাকে ছিনিয়ে নিবে? ইন্তেহা চোখ গরম করে দাঁতে দাঁত চেপে এক ঘুষি বসিয়ে দিল রৌদ্রবীরের মুখে। তার হাতের মুঠোয় শক্ত কিছু ছিল, যার ফলে রৌদ্রবীরের গাল কেটে রক্ত বেরোতে শুরু করলো। রৌদ্রবীর এর জন্য প্রস্তুত ছিল না, যার জন্য ইন্তেহা সহজে এক ধাক্কায় রৌদ্রবীরকে নিজের থেকে সরিয়ে দিল। রৌদ্রবীরের গাল থেকে রক্ত পড়তে দেখে সবাই আটকে উঠল। রৌদ্রবীর কোনো প্রতিক্রিয়া দেখালো না। সে আলতো করে নিজের গালে স্পর্শ করতেই লাল রক্ত লেগে গেল হাতে। এটা দেখে রৌদ্রবীর বাঁকা হাসলো। হাসিটা এক মুহূর্তে বদলে গেল। সে ধীরে ধীরে হাতটা পেছনের দিকে নিয়ে গেল। কারো বুঝে ওঠার আগে চকচকে কালো পিস্তলটা বেরিয়ে এলো। ধাতব ক্লিক শব্দে পুরো ঘরের বাতাস জমে গেল। নূর চিৎকার করে উঠতে গিয়েও পারল না। হাসিফের গলা শুকিয়ে কাঠ। আয়ান এক পা পিছিয়ে গেল। ভিরান চোখের পলক না ফেলে তাকিয়ে আছে। রৌদ্রবীর এক পা এগিয়ে এসে পিস্তলের ঠান্ডা নলটা সোজা ইন্তেহার কপালে ঠেকিয়ে দিল। তার কণ্ঠস্বর এবার শান্ত, কিন্তু সেই শান্তির ভিতরেই আছে সবচেয়ে ভয়ঙ্কর ঝড়। সে ধীরে ধীরে বলল, একদম মেরে ফেলবো। তোর মতো বেয়াদব স্যামলি কোনো দরকার নেই আমার। এত বছর জ্বালিয়েছিস, এখনো জ্বালাচ্ছিস। ঘরের ভিতর কেউ নিঃশ্বাস নিতে ভুলে গেল। ভিরান এক পা এগোতে রৌদ্রবীর চোখ ঘুরিয়ে তাকে ভয়ঙ্কর কণ্ঠে বলল, কই, এক পা এগুলো লাশ পড়বে। ইন্তেহা এতক্ষণ চুপ করেছিল। পিস্তলের নল কপালে ঠেকানো, তবুও তার চোখে ভয় নেই, বরং ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে তাচ্ছিল্য হাসলো। এরপর সে আলতো করে রৌদ্রবীরের হাতটা ঠেলে সরিয়ে দিল। রৌদ্রবীর এখনো চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে। ইন্তেহা বাঁকা হেসে ঘুরে দাঁড়ালো, একেবারে গা ছাড়া ভঙ্গিতে, যেন এসব তার কাছে নিত্যদিনের ব্যাপার। বাইরে যাওয়ার দিকে পা বাড়াতে বাড়াতে সে কাঁধের উপর দিয়ে তাকিয়ে বলল, এসব খেলনা দিয়ে আমায় ভয় দেখাতে আসিস না। রক্ত নিয়ে খেলতে পছন্দ করি আমি, এটা তোর থেকে ভালো কেউ জানে না। কথাটা বলে সে আরো একবারও পিছনে তাকালো না। গটগট করে হেঁটে ড্রয়িং রুম পেরিয়ে বেরিয়ে যেতে নিল। রৌদ্রবীরও বাঁকা হাসলো ইন্তেহার কথা শুনে। সে পিস্তলটা নিজের কোমরে গুজে নিল আবারও। শপিং মলে সেই নীল শাড়িওয়ালা মেয়েটিকে এক পলক দেখার নেশা আধারকে আবারও টেনে নিয়ে এলো। সে একটা রাস্তায় দাঁড়িয়ে আছে, হাতে একগুচ্ছ ফুল। ভেবেছে আজ সাহস করে কথা বলবে, কিন্তু রাস্তার উপরে তাকাতে আধারের পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। মেয়েটা দাঁড়িয়ে আছে একটা ছেলের খুব কাছে। মেয়েটার মুখে এক চিলতে হাসি, আর ছেলেটা পরম মমতায় তার কাঁধে হাত দিয়ে রিকশায় উঠছে। আধারের হাতের ফুলগুলো অলক্ষে মাটিতে পড়ে গেল। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ইন্তেহার কর্কশ কথাগুলো এখন তীরের মতো কানে বিচ্ছে। এই দুনিয়াটা খুব নোংরা রে আধার, কেউ কারো জন্য বসে থাকে না। তার মানে ইন্তেহা আগেই দেখেছিল, কিন্তু তাকে বলেনি কষ্ট পাবে বলে। আধার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না।
বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে তার প্রচন্ড যন্ত্রণায়। আর নিজের বোকামির জন্য ইন্তেহাকে খোঁজা শুরু করলো সে। ফোন করে জানলো ইন্তেহা এখন চৌধুরী ম্যানশনে। বাইকটা পাগলের মতো চালিয়ে সে পৌঁছালো রৌদ্রবীরের বাড়ির ফটকে। ইন্তেহা বের হতে নিতেই ঠিক তখনই ঝড়ের বেগে আধার ভেতরে প্রবেশ করলো। রবিন্যস্ত চুল টকটকে লাল চোখ আর বিধ্বস্ত চেহারা দেখে ইন্তেহা থমকে দাঁড়ালো। কিছু জিজ্ঞাসা করার আগেই আধার সবার সামনে পাগলের মতো ইন্তেহাকে সজোরে জড়িয়ে ধরলো। আধারের এই আকস্মিক আচরণে পুরো ড্রয়িং রুমে পিনপতন নীরবতা নেমে এলো। রৌদ্রবীর হাতের তালু ঘামতে শুরু করলো। আবারও চোখের মনির আগে টকটকে লাল হয়ে উঠল। ইন্তেহাকে অন্য কেউ জড়িয়ে ধরেছে, এই দৃশ্য সহ্য করার মতো ধৈর্য রৌদ্রবীরের নেই। সে দাঁতে দাঁত চেপে এক হাত দিয়ে কপাল স্লাইড করতে করতে বলল, না, এরা আমাকে ভালো হতে দিবে না। আধার ইন্তেহার কাঁধে মুখ লুকিয়ে ধরা গলায় অস্ফুট স্বরে বলল, সরি, কিন্তু আমি বুঝতে পেরেছি তুই কেন সেদিন আমাকে সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছিলি। তুই ঠিকই বলেছিলি, আমি আস্ত একটা গাধা। আধারের গলার স্বর কাঁপছে। ইন্তেহা এতক্ষণ পাথরের মতো শক্ত হয়ে থাকলেও আধারের ভেঙে পড়া দেখে ওর ভেতরটা কেমন করে উঠল। সে আলতো করে আধারের পিঠে হাত রাখলো। রৌদ্রবীরা সহ্য করতে না পেরে এবার গর্জে উঠল, স্যার, ওকে করতে ইচ্ছে করলে নিজের বুকে ধরে কান্না কর, অন্যের বুকে ধরিস কেন বেয়াদব। রৌদ্রবীরের এরকম কথা শুনে সবাই ভ্রু কুঁচকে ওর দিকে তাকালো। ভিরান গম্ভীর স্বরে বলল, এখন ইন্তেহা অন্যের বউ, আর যখন তুই ইন্তেহাকে ধরেছিলে তখন কথাটা মনে ছিল না? রৌদ্রবীর বিরক্তি নিয়ে বলল, অন্যের বউ মানে আমার বউ। হাসিফও তাল মিলিয়ে বলল, আর ভাইয়ের বউ মানে সবার বউ। কথাটা শুনে ভিরান আর ইন্তেহা ছাড়া বাকি সবাই না চাইতেও হেসে দিল। রৌদ্রবীর একটা জুতা খুলে মারলো হাসিফের দিকে। বেয়াদব, তোদের আমি খাওয়াইয়া আমার বউকে সবার বউ বানানোর জন্য। বড়রা আসছে না দেখে সবাই ঠিক করলো কিছু খেলবে। আভা এতক্ষণে উপস্থিত হয়েছে আর তিমিরও। বিশাল ড্রয়িং রুমের মাঝখানে সবাই গোল হয়ে বসলো। আভা উৎসাহ নিয়ে বলল, চলো আমরা সবাই মিলে ট্রুথ আর ডেয়ার খেলি, অনেকদিন এমন আড্ডা হয় না। রৌদ্রবীর এতক্ষণ একপাশে দাঁড়িয়ে ইন্তেহার আধারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল। আভার প্রস্তাব শুনে সে নাক সিটকে বলল, এইসব বাচ্চাদের খেলায় আমার সময় নেই, পার্টি অফিসে আমার জরুরি কাজ আছে, আমি আসছি। রৌদ্রবীর যেই না দরজার দিকে পা বাড়াতে যাবে, আভা দৌড়ে গিয়ে তার পথ আগলে দাঁড়ালো। আভা আদুরে গলায় বলল, ভাইয়া প্লিজ, আজ না করবে না, আমরা সবাই কত কষ্ট করে এখানে আছি, আর তুমি হোস্ট হয়ে চলে যাবে মাত্র আধা ঘন্টা, প্লিজ। বোনের অনুরোধে রৌদ্রবীর শেষমেশ হার মানল। সে গটগট করে এসে সোফায় বসে পড়ল। তার বসার ভঙ্গিটা এমন যেন সে যুদ্ধের ময়দানে বসে আছে। বিরানো গম্ভীর মুখে এক কোণে বসলো। মাঝখানে একটা কাচের বোতল রাখা হলো। আভা বোতলটা জোরে ঘুরিয়ে দিল। বোতলটা ভন ভন করে ঘুরে থামলো তিমিরের দিকে। আর প্রশ্ন করার মাথাটা পড়লো ইন্তেহার দিকে। ইন্তেহা বাঁকা হেসে তিমিরকে জিজ্ঞাসা করলো, তিমির ট্রুথ অর ডেয়ার? তিমির দীর্ঘশ্বাস ফেলে বলল, ট্রুথ। ইন্তেহা তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, তোর জীবনের সবচেয়ে বড় মিথ্যাটা কি ছিল, যেটা তুই আজ পর্যন্ত কাউকে বলিসনি? তিমির কিছুক্ষণ চুপ করে থেকে আভার দিকে একবার তাকালো। তারপর খুব নিচু স্বরে বলল, আমি সবার সামনে খুব শক্ত থাকার অভিনয় করি, কিন্তু সত্যিটা হলো আমি মাঝে মধ্যেই নিজের অস্তিত্ব নিয়েই খুব একা বোধ করি। এটা আমার জীবনের সবচেয়ে বড় অভিনয়। তিমিরের কথায় আভার মনটা বিষাদে ভরে গেল। পরিবেশটা কিছুটা ভারী হয়ে উঠল। আভা তাড়াতাড়ি বোতলটা আবারও ঘুরিয়ে দিল। এবার বোতল থামলো রৌদ্রবীরের দিকে, আর প্রশ্নকর্তা স্বয়ং আধার। রৌদ্রবীর তাচ্ছিল্য হেসে বলল, ডিয়ার। আধার সোজা হয়ে বসে বলল, এমপি সাহেব, আপনার ডেয়ার হলো এই ড্রয়িং রুমে উপস্থিত এমন একজনকে জড়িয়ে ধরতে হবে যাকে আপনি মনে মনে সবচেয়ে বেশি অপছন্দ করেন, কিন্তু মুখে বলতে পারেন না। কথাটা শুনে পুরো ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। রৌদ্রবীর কিছু না বলে শান্ত ভঙ্গিতে ধীর পায়ে উঠে দাঁড়ালো। সবাই ভাবলো সে হয়তো ভিরানকে ধরবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রৌদ্রবীর গিয়ে ইন্তেহার সামনে দাঁড়ালো। রৌদ্রবীরকে নিজের দিকে আসতে দেখে ইন্তেহা ভ্রু কুঁচকে বলল, এ শালা দূরে থাক। রৌদ্রবীর কথা না বলে এক ঝটকা ইন্তেহার কাঁধ ধরে সজোরে নিজের সাথে মিশিয়ে নিল। নিজের অজান্তে ইন্তেহার হৃদস্পন্দন বেড়ে গেল কয়েক গুণ। রৌদ্রবীর ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তোকে আমি সবচেয়ে অপছন্দ করি ইন্তেহা, কারণ তুই আমার সারা জীবনে শান্তি কেড়ে নিয়েছিস। দৃশ্যটা দেখে ভিরানের হাতের মুঠো শক্ত হয়ে গেল। আধারা তিমির স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। আয়ান, হাসিফ, নূর আর আভা মুখ টিপে হাসলো। ইন্তেহা রৌদ্রবীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের জ্যাকেটটা ঝেড়ে নিয়ে বলল, হারামজাদা কোথাকার। নেক্সট কে? বোতলটা যখন আবার খুললো সবার বুক দুরু দুরু করছে। এবার বোতলটা এসে থামলো সরাসরি ইন্তেহার ভিরানের মাঝখানে। ইন্তেহা প্রশ্নকর্তা নয়, সে এবার উত্তরে
আসরে, আর ভিরান তাকে প্রশ্ন করবে। পুরো ঘর নিস্তব্ধ। রৌদ্রবীর তার সোফার হাতলটা এত জোরে চেপে ধরেছে যে তার আঙ্গুলের গিঁটগুলো সাদা হয়ে গেছে। ভিরান শান্ত আর গভীর চোখে ইন্তেহার দিকে তাকালো। ভিরান ধীর স্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, ট্রুথ অর ডেয়ার ইন্তেহা? ইন্তেহা এক মুহূর্ত না ভেবে চ্যালেঞ্জিং গলায় বলল। ডেয়ার। কথাটা শুনে ভিরানের ঠোঁটে এক রহস্যময় হাসি ফুটে উঠল। সে সোজা হয়ে বসে বলল, ওকে, দেন কিস মি নাও। পুরো ড্রয়িং রুমে এক মুহূর্তের জন্য জমে পাথর হয়ে গেল। আভা, হাসিফ, আয়ান নিজেদের মুখ চেপে ধরল। নূরের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে এটা আশা করেনি। ভিরান এটা কিভাবে বলতে পারে? আধার আর তিমির একে অপরের দিকে তাকালো। আর রৌদ্রবীর এক ঝটকায় তার সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। তার চোখ দিয়ে যেন আগুন চড়ছে। সে দাঁতে দাঁত চেপে গর্জে উঠল, তোদের দুজনে কি মনস্বক হয়েছে? দুটোর মুখে দুটো বুলেট ঢুকে দিলে তো বালে চুমু খাওয়ার শখ সারা জীবনের জন্য মিটে যাবে শালা। ইন্তেহা ভ্রু কুঁচকে রৌদ্রবীরের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল। সাহস থাকলে করে দেখা। রৌদ্রবীর অগ্নিদৃষ্টিতে তাকিয়ে ইন্তেহার খুব কাছে এসে হাত চেপে ধরল। ওর গলার রগগুলো রাগে ফুটে উঠল। সে নিচু কিন্তু ভয়ঙ্কর স্বরে বলল, ইন্ডিয়া খেলিস খেল, কিন্তু আগুনের সাথে খেলিস না। সবকিছু পুরো ছাই করে দিব। এই ডেয়ার পূর্ণ হবে না। ভিরান গমগমে স্বরে বলল। ভিরানের কথায় রৌদ্রবীরের ভেতরের পশুটা যেন জেগে উঠল। সে রাগে ইন্তেহার হাত ছেড়ে দিয়ে ড্রয়িং রুমের কাছে টি টেবিলে সজোরে এক লাথি মারল। বিকট শব্দে কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে পড়ল। আভার নূর ভয়ে চিৎকার করে পিছিয়ে গেল। আর বাকিরা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। কিন্তু রৌদ্রবীর থামল না। তার চোখ বেয়ে যেন আগুন ঝরছে। সে ভিরানের কলার চেপে ধরে ওকে সোফা থেকে টেনে দাঁড় করালো। এরপর রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, চুমু খাবি? অনেক শখ না? বালের শখ। আমার জিনিসের দিকে নজর দেওয়ার পরিমাণ জানিস তুই? ভিরানও রেগে তাকালো রৌদ্রবীরের দিকে। তার মাথায় দপ করে আগুন জ্বলে উঠল, কিন্তু সে সেটা দেখালো না। ভিরান শান্ত কিন্তু দৃঢ়ভাবে রৌদ্রবীরের হাত সরিয়ে দিল। সে তার ব্লেজারটা ঠিক করতে করতে শীতল গলায় বলল, জিনিস বলছিস কেন? ইন্তেহা তো তোর কেনা গোলাম না। আর খেলা যখন শুরু হয়েছে, নিয়ম তো মানতেই হবে। ও নিজের ডেয়ার চুজ করেছে, সো শি হ্যাভ টু ফুলফিল ইট। ইন্তেহা এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে ধ্বংসলীলা দেখছিল। ভিরানের কথা শুনে সে এক পা এগিয়ে এলো। তার চোখে মুখে বিরক্তি। সে রৌদ্রবীরের চোখের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, এই ঝামেলা করিস না তো। আমি কি করব না করব সেটা তুই ঠিক করার কে? হ্যাঁ। রৌদ্রবীর ইন্তেহার দিকে ঘুরে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল। চুপ করবি তুই? একদম চুপ। অনেক বেয়াদবি সহ্য করেছি, আর না। ইন্তেহা রৌদ্রবীরের কথায় পাত্তা দিল না। সে এবার ভিরানের দিকে ঘুরে দাঁড়ালো। পুরো ঘর থমথমে। সবাই ভাবছে ইন্তেহা কি আসলে ভিরানকে কিস করবে? হাসিফ আর আয়ান তো দরজার পাশে গিয়ে দাঁড়িয়েছে। যদি মারপিট শুরু হয় তবে যেন সবার আগে পালাতে পারে। ইন্তেহা ভিরানের খুব কাছে গিয়ে দাঁড়ালো। ইন্তেহা আর চোখে দেখলো রৌদ্রবীরের হাত মুষ্টিবদ্ধ। কপালের রগগুলো রাগে দপদপ করছে। রৌদ্রবীরকে আরো বেশি জ্বালানোর জন্যে ইন্তেহা ভিরানের গালের দিকে ঝুঁকে পড়ল। ভিরান দুই পকেটে হাত দিয়ে বাঁকা হেসে দাঁড়িয়ে রইল। ড্রয়িং রুমের বাতাস ভারী হয়ে এসেছে এই দৃশ্য দেখে। ঠিক যখন ইন্তেহার ঠোঁট ভিরানের গালের ইঞ্চিখানেক দূরত্বে, ঠিক তখনই রৌদ্রবীর হিতাহিত জ্ঞান হারিয়ে ইন্তিহা বলে এক বিকট চিৎকার দিয়ে দুজনার মাঝখানে ঝাঁপিয়ে পড়ল। সে সজোরে ভিরানকে এক ধাক্কায় সরিয়ে দিল। কিন্তু রৌদ্রবীরের ধাক্কা দেওয়ার টাইমিংটা এমন ছিল যে ভিরান সরে গেল। রৌদ্রবীরের নিজের মুখটা ঠিক ইন্তেহার সামনে চলে এলো। পরের মুহূর্তে পুরো ঘর যেন স্ট্যাচু হয়ে গেল। ইন্তেহার কিসটা ভিরানের বদলে সরাসরি রৌদ্রবীরের ডান গালে গিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য সময় থমকে দাঁড়ালো। ইন্তেহা চোখ বড় বড় করে রৌদ্রবীরের দিকে তাকিয়ে রইল। রৌদ্রবীরের রাগী চেহারাটা মুহূর্তে ভরকে গেল। সেও স্তব্ধ। হাসিফ আর আয়ান হা করে তাকিয়ে আছে। হাসিফের হাত থেকে কফির কাপটা কার্পেটে পড়ে গেল। আভা আর নূর একে অপরের হাত শক্ত করে ধরে আছে। আধার আর তিমির একে অপরের দিকে তাকাচ্ছে। ইন্তেহা ছিটকে পিছিয়ে এলো। সে নিজের ঠোঁটগুলো পাগলের মতো মুছতে মুছতে চিৎকার করে উঠল, হারামজাদা, তুই মাঝখানে আসলি কেন? হ্যাঁ, আমার মুডটাই নষ্ট করে দিলি। রৌদ্রবীর নিজেকে সামলে বিরক্তি নিয়ে বলল, আমি তোরে সরাইতে চাইছিলাম, তুই আমারে কিস করলি কেন? ইন্তেহা আর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমি তোরে কিস করি নাই হারামজাদা। তুই কুত্তার মতো মাঝখানে বলের মতো মুখ ঢুকাইছিস। তোর এই পোড়া গালে কিস করার চেয়ে বিষ খাওয়া অনেক ভালো আমি মনে করি। ভিরান মেঝে থেকে উঠে দাঁড়িয়ে ধুলো ছাড়লো। তার চোখে মুখে রাগে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো ভিরানে। সে রেগে পাশে থাকা সোফায় এক লাথি দিয়ে রৌদ্রবীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুই ইচ্ছে করে সব করছিস, কিন্তু এটা আমি সফল হতে দেব না। রৌদ্রবীর এবার সামলে নিয়ে বাঁকা হাসলো। সে ভিরানকে রাখতে দেখে খোঁচানোর সুযোগ ছাড়ল না। সে নিজের গালটাতে আলতো করে হাত ছুঁয়ে ভিরানের দিকে তাকিয়ে বলল,
ইচ্ছে করে করবি বা ভুল করে করবি, দিন শেষে ইন্তেহার কেসটা তো আমার ভাগ্যে জুটল। তুই তো ডিয়ারের চটটা পারলি না। এখন ভাগ এখান থেকে, এখন ভাগ এখান থেকে। ইন্তেহা রাগে কাঁপছে। সে পাশে থাকা সোফায় সজোরে এক লাথি বসিয়ে বলল, শালা তোরা সবাই মর, তোদের এই বালের খেলা আমি খেলবো না। কথাটা বলে ইন্তেহা বেরিয়ে যেতে নিতেই আধারও আর তিবিরও তার পিছু নিল। নূর আর সহ্য করতে পারল না, কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। আভা ওর পেছনে গেল। ভিরান চোখ বন্ধ করে আছে, রাগে তার শরীর কাঁপছে, কিন্তু সে কোনো রিয়েক্ট করতে চাইছে না। হাসিব ফিসফিস করে আয়ানকে বলল, কি রে, ভাইয়ের গালটা কি এখন প্রেম করে রাখা উচিত? রৌদ্রবীর গম্ভীর মুখে সোফায় বসে পড়ল। তার রাগ কমেনি, কিন্তু মনের কোন এক অদ্ভুত বিজয় উল্লাস কাজ করছে। ভোটে জিতে গেলেও তার এত খুশি হয় না যত খুশি এখন হচ্ছে। সে মনে মনে বাঁকা হেসে বলল, ইন্তেহা হিসান, তুই যাকে কিস করতে যাস না কেন, শেষ গন্তব্যটা ওই আমার কাছেই হবে। ইন্তেহার আগে গজগজ করতে করতে যখন দরজার কাছাকাছি পৌঁছালো রৌদ্রবীর, তখন সোফা একদম রাজার মতো হেলান দিয়ে বসলো। তার মুখে এখন রাগের বদলে বিশাল এক জয়ের হাসি ঝুলছে। সে নিজের ডান গালে আঙ্গুল দিয়ে একটু ঘষা দিল, তারপর হাসিফের দিকে তাকিয়ে বেশ আয়েশি গলায় বলল, হাফিজ দেখলি, ভাগ্যে থাকলে ঠেলায় পড়লো, কপালে ঘি জোটে। আমি তো খালি, কিন্তু ইন্তেহা তো দেখি সুযোগ পেয়ে আমার একেবারে খেয়ে দিল রে চুমু। একটু টানের সুরে বলল রৌদ্রবীর। রৌদ্রবীরের কথা শুনে ইন্তেহা দরজার সামনে থেকে ঘুরে দাঁড়ালো। তার চোখের দৃষ্টিতে মনে হচ্ছে এখনই রৌদ্রবীরকে জীবন্ত পুড়িয়ে ফেলবে। সে চিৎকার করে বলল, মুখ সামলে কথা বল। তোকে কিস করা আর নর্দমা ড্রেনে মুখ দেয়া আমার কাছে সমান। ওইটা ভুল ছিল, ভুল। রৌদ্রবীর গা ছাড়া ভাব নিয়ে এবার উঠে দাঁড়ালো। শার্টের হাতে গোটাতে গোটাতে ধীর পায়ে ইন্তেহার দিকে এগিয়ে আসতে আসতে খুব নিচু আর দুষ্টুমি মাখা গলায় বলল, ভুল তো মানুষ একবার করে, তুই তো দেখি একদম ছক্কা মারলি। আর সত্যি বলতে কি, এতটুকু বলেই থামলো। তার মুখে গা জ্বালানো হাসি। এরপর রৌদ্রবীর একদম ইন্তেহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ঠোঁটে মাখন মাখিস নাকি, এত সফট কেন? কথাটা শোনা মাত্র ইন্তেহার কান মুখ লাল হয়ে গেল। রাগে মনে হলো কান দিয়ে গরম ধোঁয়া বাহির হচ্ছে। ইন্তেহা দাঁতে দাঁত চেপে রৌদ্রবীরের বুকে এক সজোরে ধাক্কা মেরে বলল, এই, তোর ঘরে কি আয়না নেই? ওই জানোয়ারের মতো চেহারা নিয়ে আবার আমার ঠোঁটের বিচার করতে আসিস তুই? আয়ান আর হাসিফ সোফায় বসে হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। হাসিফ বলল, ভাই, এমপি ইলেকশনের স্লোগান পাল্টায়া দেন। এবার স্লোগান হবে, দেশীয় লুঙ্গি পরো আর বউয়ের কিস খেয়ে মরো। হাসিফের কথা শুনে রৌদ্রবীর ঠোঁট হেলিয়ে হাসলো। সে ভিরানের দিকে একবার বাঁকা চোখে তাকিয়ে বলল, কিরে ভিরান সাহেব, ডেয়ার তো পূর্ণ হলো, কিন্তু কপালে জুটল তো কেবল ধাক্কা। আফসোস, তোর কিসটা আমার গালে ট্রান্সফার হয়ে গেল। ভিরান হাত মুষ্টিবদ্ধ করে চোখ খিচে বন্ধ করে ফেললো। রাগে তার শরীর কাঁপছে, কিন্তু এখন সেই সবের জবাব দিবে না, সময় মতো দিবে ভেবেই বাঁকা হাসলো মনে মনে। রৌদ্রবীর আবার ইন্তেহাকে খোঁচানোর জন্য হাসিফ আর আয়ানের উদ্দেশ্যে বলল, শুনে রাখ সবাই, ইন্তেহার কেস যেখানেই লেগেছে ওই জায়গাটা আমি আর এক মাসও ধরবো না, মেমোরি হিসেবে রেখে দেব। ইন্তেহা নিজের কার্গো প্যান্টের পকেট থেকে একটা টিস্যু বের করে রৌদ্রবীরের মুখে ছুঁড়ে মেরে নাক সিটকে বলল, এই নে, মুখটা মুছে ফেল। তোর গালে আমার লিপ বাম লেগে আছে, ভাবলেই আমার বমি আসছে। ছি। রৌদ্রবীর টিস্যুটাকে ক্যাচ ধরে শুকে দেখার ভান করে বলল, স্ট্রবেরি ফ্লেভার নাকি? সয়েজ আছে তোর। নেক্সট টাইম ডেয়ার খেলতে চাইলে সরাসরি আমার কাছে আসিস, মাঝখানে ভিরানকে আনার দরকার নেই। আমার গাল কিন্তু সব সময় অ্যাভেলেবেল তোর জন্য। ইন্তেহা রৌদ্রবীরের এইসব কথা সহ্য করতে না পেরে রাগে জেদে পাশে থাকা ফুলদানিটা লাথি মেরে ভেঙে দিয়ে চিৎকার করে বলল, তোর এই নর্দমা মার্কা মুখটা বন্ধ কর, নয়তো আমি কি করবো আমি নিজেও জানি না। কিন্তু রৌদ্রবীরের কিছুই যায় আসে না এতে। রৌদ্রবীর সেই ভাঙা কাচের দিকে সামান্য রেগে বলল, এই বেয়াদব স্যামরি, তুই জানিস এর দাম কত? কত কষ্ট করে টাকা ইনকাম করে কিনি, আর তুই ভেঙে দিলি। কথাটা বলে রৌদ্রবীর এক সেকেন্ড স্থির থাকতে পারল না। সেকেন্ডের ভগ্নাংশ মাত্র। রৌদ্রবীর কিছু বুঝে ওঠার আগে ইন্তেহা যেন বাতাসের বেগে উড়ে এসে তার সামনে দাঁড়িয়ে নিজের ডান হাতের মুষ্টি শক্ত করে সরাসরি রৌদ্রবীরের নাকের উপর এক ঘুষি বসিয়ে দিল। তিমির আর আধার বাইক বাহির করতে গিয়েছিল, এসে এই অবস্থা দেখে থমকে দাঁড়ালো। শব্দটা ড্রয়িং রুমের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হলো। কয়েক মুহূর্তের জন্য চারিপাশ একদম নিস্তব্ধ। রৌদ্রবীর অনুভূতি শূন্য হয়ে দাঁড়িয়ে আছে। সে তার হাত দিয়ে নাকে স্পর্শ করতেই বুঝলো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। হাসিফা রায়ান পাথর হয়ে দাঁড়িয়ে দেখলো রৌদ্রবীরের নাক দিয়ে টপ টপ করে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। রৌদ্রবীর নাকের উপর হাত দিয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। রৌদ্রবীর নাকের
ওপর হাত দিয়ে যন্ত্রণায় কুকিয়ে উঠল। সে অস্ফুট স্বরে বলল, ওফ সাউয়ার পেতনি, তুই আমার এমপির মার্কা নাকটা তুই 12টা বাজাই দিলি। ভিরান প্রথমে অবাক হলেও পরে বাঁকা হেসে সোফায় বসলো, পায়ের উপর পা তুলে সবকিছু তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করতে লাগলো। ইন্তেহা এখনো রণমূর্তিতে দাঁড়িয়ে আছে। সে হাঁপাতে হাঁপাতে হাতের মুঠোটা আবার দেখালো ওর, তারপর রৌদ্রবীরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তোর ওই শয়তান মুখে হাসি অনেক সহ্য করেছি আমি। দ্বিতীয়বার এমন কচুমার্কা কথা বলে না, তোর ওই নাকের বদলে ডিরেক্ট মুখটাই আমি বাংলাদেশের মানচিত্র বানায় ফেলবো। রৌদ্রবীর এক হাতে নাক চেপে ধরে অন্য হাতে আয়ানকে ইশারা করলো। আয়ান বুঝতে পেরে ভয়ে ভয়ে বরফ আনতে দৌড় দিল। রৌদ্রবীর যন্ত্রণার মাঝে একটু বাঁকা এসে রক্তমাখা হাতটা ইন্তেহার দিকে বাড়িয়ে বলল, তোর হাতটা তো খুবই সফট, কেজ আর ঘষে পার্থক্যটাই বুঝলাম না। ইন্তেহার রাগ এবার 7 আসমানে চড়ে গেল। সে রৌদ্রবীরের দিকে একটা কাঁচের গ্লাস ছুঁড়ে মারতে গিয়েও থেমে গেল। কেবল কর্কশ গলায় বলল, তোর এই নির্লজ্জতা আমি কোনো পাগলাগারদের ডাক্তারও সারতে পারবে না রে, তুই একটা নষ্ট মাল। রৌদ্রবীর বলল, নষ্ট না, খাঁটি মাল। নাকের হাটটা ভাঙলেও প্রেমটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। কিলার হাট। হাসিব পাশ থেকে বলে উঠল, ভাই, আপনারে এখন এমপির বদলে কোনো রেসলিং চ্যাম্পিয়ন মনে হচ্ছে। এই চেহারায় কালকের জনসময় গেলে পাবলিক ভাববে ইলেকশন ক্যাম্পেইন না, আপনি WWE খেলে আসছেন। আয়ান বরফের ব্যাগটা নিয়ে হাজির হলো। রৌদ্রবীর বরফটা নাকের উপর চেপে ধরে ইন্তেহার দিকে তাকিয়ে চোখ টিপ মারল। ইন্তেহার সহ্য করতে পারল না। সে আবার তেড়ে আসতে তিমিরার আধার ধরে ফেলল ইন্তেহাকে। আধার পিসপিস করে বলল, ইন্তেহা থাম, মার্ডার করেই থামবি নাকি? তিমির বলল, রৌদ্রবীর সাথে পারবি না ইন্তেহা, ঝামেলা পাকাস না, বড়রা জানলে সমস্যা হবে। অন্যদিকে রৌদ্রবীর বরফের ব্যাগটা নাকের উপর চেপে ধরেও শান্তি পাচ্ছে না। ইন্তেহা আধার আর তিমিরের থেকে বিরক্তি নিয়ে নিজেকে ছাড়িয়ে নিল। ছাড় তো বাপ। ইন্তেহা বিরক্তি নিয়ে ঘাটটা এদিক থেকে ওদিক করলো। এরপর কিছু একটা ভেবে বাঁকা হেসে সোফায় আয়েশ করে বসে থাকা ভিরানের দিকে এগিয়ে গেল হেলতে দুলতে। ইন্তেহাকে নিজের দিকে আসতে দেখে ভিরান ভ্রু কুচকে তাকালো। বোঝার চেষ্টা করলো ইন্তেহা কি করবে। ইন্তেহা ভিরানের সামনে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত একবার স্ক্যান করে হঠাৎই ভিরানের ডান হাতটা টেনে হাতের উল্টো পিঠে নিজের ঠোঁট ছোঁয়ালো। এরপর সাথে সাথে হাতটা ছুঁড়ে ফেলে নিজের ঠোঁট মুছতে লাগলো, যেন আবর্জনা লেগে গেছে ঠোঁটে। ভিরান অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল, কিন্তু পরক্ষণেই বাঁকা হাসলো। তিমিরা আধার কপাল চাপড়ালো। তিমির এবার রৌদ্রবীরের দিকে তাকিয়ে বলল, সব শেষ, এই মেয়ে সব শেষ করেই ছাড়বে। ডেয়ার পূরণ করে দিয়েছি। এই ইন্তেহা ইহসান কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। তোকে অনেক প্রশ্রয় দিয়েছি, আর না, তোর সাহস কি করে হয় হারামজাদি অন্য ছেলেকে কিস করার? রৌদ্রবীরের শেষ থাপ্পড়টা ইন্তেহার মাথাকে যেন অকেজো করে দিয়েছে। কয়েক সেকেন্ডের জন্য সে স্থবির হয়ে দাঁড়িয়ে রইল, যেন বিশ্বাসই করতে পারছে না যে কি ঘটে গেছে। কিন্তু ঘোর কাটতে তার ভেতরে সুপ্ত আগ্নেয়গিরিটা ফেটে পড়ল। ইন্তেহার চোখ দিয়ে যেন আগুন ছড়ছে। সে দাঁতে দাঁত চেপে গলার সর্বোচ্চ শক্তি দিয়ে এক চিৎকার দিল। সে বাঘিনীর মতো রৌদ্রবীরের দিকে তেড়ে আসতে চাইল। তার লক্ষ্য রৌদ্রবীরের গলা চেপে ধরা। ইন্তেহা চিৎকার করে বলতে লাগলো, তোর হাত, তুই আমার গায়ে হাত তুললি? হ্যাঁ, আজ তোর একদিন কি আমার একদিন, তোরে আজ আমি মেরেই ফেলবো। রৌদ্রবীর জ্বলন্ত চোখে এখনো ইন্তেহার দিকে তাকিয়ে আছে। দেখে মনে হচ্ছে এখনই ফেটে পড়বে, কিন্তু নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করছে। ইন্তেহার অবস্থা বেগতিক দেখে আধার আর তিমির মুহূর্তের মধ্যে দৌড়ে এসে ওকে জাপটে ধরলো, কিন্তু ইন্তেহা এখন উন্মাদ। সে হাত পা ছুঁড়ে রৌদ্রবীরের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তার গগনবিদ্যারী চিৎকারে পুরো ড্রয়িং রুমের কাছে টুকরোগুলো যেন কাঁপছে। রৌদ্রবীর এখনো রক্তবর্ণ চোখে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। সে রাগে কাঁপতে কাঁপতে একটা হাত দিয়ে কপালে স্লাইড করতে করতে বলল, এই বেয়াদব সেমরিরে নইয়া যা, নয়তো এই এখনই আমার হাতে খুন হবে। নিয়ে যাকে। তিমির আর আধার বুঝতে পারলো এখানে আর 1 সেকেন্ড থাকা মানে রক্তারক্তি কাণ্ড। ইন্তেহা যেভাবে ছটফট করছে তাকে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ছে। শেষমেশ কোনো উপায় না পেয়ে তিমির আর আধার মিলে ইন্তেহাকে পাজা করে শূন্যে তুলে নিল। ইন্তেহা শূন্যে ঝুলে থেকেও হাত পা ছুটতে লাগলো আর চিৎকার করে বলতে লাগলো, ছাড় আমায়, তিমির আধার, তোরা আমাকে ছাড়। আজ আমি এই হারামজাদার কলিজাটা টেনে বের করবো। তুই নিজেকে এমপি ভাবিস না? কচুর এমপি তুই। তোর ক্ষমতা আমি তোরে আজ দেখাচ্ছি, দাঁড়া। তুই আমার গায়ে হাত তুলি কোন সাহসে? হ্যাঁ, তিমির আর আধার ওকে জোর করে বাইরের দিকে নিয়ে যেতে শুরু করলো। ইন্তেহা এখন রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছে। সে যন্ত্রণার রাগে চিৎকার করতে করতে বলতে লাগলো, রুদ্রবীর, এই অপমান আমি ভুলবো না।
তোর এই হাত আমি কেটে কুত্তাকে দিয়ে খাওয়াবো, মনে রাখিস তুই। আধার দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল। ইন্তেহা, শান্ত হ, পরিস্থিতি আরো খারাপ করিস না। কিন্তু ইন্তেহার কোনো হুঁশ নেই, তার কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে। সে চিৎকার করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। আধার আর তিমির কোনো মতে ওকে নিয়ে গেল। ভেতরে রৌদ্রবীর স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার নাকের রক্ত এখনো থামেনি, আর হাতের তালুটা ইন্তেহার গালে থাপ্পড় দেওয়ার কারণে ঝিনঝিন করছে। হাসিফ আর আয়ান একে অপরের দিকে তাকাচ্ছে, কারোরই মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। বিরান সোফায় বসে এক অদ্ভুত শীতল হাসি দিল, যেন সেই ধ্বংসলীলাটাই উপভোগ করতে চেয়েছিল। বাইরে এখনো ইন্তেহার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ছাড় আমার মাদার, আমি ওর মাথা ফাটিয়ে দেব, ওরে আমি জ্যান্ত কবর দেব। ধীরে ধীরে সেই চিৎকার মিলিয়ে যেতে লাগলো, কিন্তু ড্রয়িং রুমের ভারী স্তব্ধতা আর কাটলো না। পুরো ড্রয়িং রুমে যখন রণক্ষেত্র চলছে, তখন আভা নূরকে এক প্রকার টেনে হিঁচড়ে পাশের রুমে নিয়ে আসে। নূরের চোখ মুখ কান্নায় ফুলে আছে, শরীর কাঁপছে থরথর করে। আভা দরজাটা ভিড়িয়ে দিয়ে নূরের সামনে দাঁড়ালো। তার নিজেরও হাত পা কাঁপছে ইন্তেহার রৌদ্রবীরের ওই তাণ্ডব দেখে। আভা নূরের কাঁধে হাত রেখে কিছুটা বিশ্বের কিছুটা কৌতূহল নিয়ে ফিসফিস করে বলল, নূর আপু, তুমি এভাবে কাঁদছো কেন? আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলো তো, বিরান ভাইয়া ওইভাবে সবার সামনে ইন্তেহাপুকে কিস করতে বললো তাকে, তবে তোমার খারাপ লাগেনি? তুমি তো ওনার হবু বউ, সবার সামনে তোমার সম্মানটা কোথায় থাকলো? নূর আভার কথা শুনে ডুকরে কেঁদে উঠল। সে দেয়ালে হেলান দিয়ে মুখ ঢেকে নিচের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর চোখ মুছে ভাঙা আর কান্নামাখা গলায় বলল, সবার সামনে এটা সত্যি হলো? আসলে এটা সত্য নয় আভা। আমাদের সম্পর্কটা কেবল কাগজের ওপর বা মানুষের চোখের সামনে একটা নাটক মাত্র। নূরের কথা শুনে আভা চমকালো। সে জিজ্ঞাসা করল, কি বলছো? মানে কি? নূর তাচ্ছিল্য হেসে বলল, অন্য একদিন বলবো, এখন যেতে হবে। চিন্তা করিস না, আমি ঠিক আছি। আভা শুধু তাকিয়ে রইল নূরের যাওয়ার দিকে। ইন্তেহার এখনো আকাশপাটা চিৎকার আর গালিগালাজ করছে। আধার আর তিমির এক প্রকার যুদ্ধ করে তাকে বাইকের কাছে নিয়ে এলো। ইন্তেহা এখনো হিংস্র বাঘিনীর মতো ফুটছে, তার দুই গাল রৌদ্রবীরের হাতের 5 আঙ্গুলের ছাপে টকটকে লাল হয়ে ফুলে উঠেছে। আধার শক্ত করে ইন্তেহার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কিন্তু ফর গড সেক, শান্ত হ। তুই এভাবে রিয়েক্ট করলে ও আরো সুযোগ পাবে। জাস্ট গ্রেট। ইন্তেহা সজোরে একটা লাথি মারল বাইকের টায়ারে। দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় বলল, এই হারামির এত বড় সাহস আমার গায়ে হাত তোলে! আমি ইন্তেহা এহসান, আমার বাপও আজ পর্যন্ত আমার গায়ে হাত তোলার সাহস পায় নাই। ওই লুঙ্গিওয়ালা এমপি আমারে থাপ্পড় মারে, ওই হাত আমি ওর শরীর থেকে আলাদা করবো। আধার, তিমির এতক্ষণ চুপচাপ পর্যবেক্ষণ করছিল। সে পকেট থেকে পানির বোতল বের করে ইন্তেহার দিকে বাড়িয়ে দিল। ইন্তেহা এক ঝটকায় তা সরিয়ে দিল। তিমির এবার একটু এগিয়ে এসে ইন্তেহার চোখের দিকে তাকিয়ে অত্যন্ত নিচু কিন্তু তীক্ষ্ণ স্বরে বলল, অনেক তো নাটক করলি, এবার শান্ত হয়ে বস। একটা কথা বলতো, তুই তো ভিরানকে কিস করিসনি। আমি খুব কাছ থেকে দেখেছিলাম, তোর ঠোঁট ওর হাতের চামড়াও স্পর্শ করেনি। অন্তত 2 ইঞ্চি গ্যাপ ছিল। তাহলে এভাবে হাতটা ঝেড়ে ফেলার, লিপ বাম মোছার নাটকটা কেন করলি? রৌদ্রবীকে জ্বালানোর জন্য? তিমিরের কথায় ইন্তেহার উত্তপ্ত নিঃশ্বাসটা কিছুটা স্থিমিত হয়ে এলো। সে তিমিরের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। এরপর ইন্তেহা চিবিয়ে চিবিয়ে বলল, হ্যাঁ, নাটকই ছিল। রুদ্রবীর ওই হারামজাদা নিজেকে খুব বড় খেলোয়াড় ভাবে না। আমি চেয়েছিলাম ও দেখুক যে আমি অন্য কাউকেও কাছে টেনে নিতে পারি। চেয়েছিলাম ওর ভেতরের জানোয়ারটা বেরিয়ে আসুক। আসছে তো, দেখলি না কেমন পাগলা কুত্তার মতো কামড়াতে আসলো শালা মাদাবো। আধার অবাক হয়ে বলল, কিন্তু সেই জেদ পূরণ করতে গিয়ে তো তুই 5টা থাপ্পড় খাইলে। নিজের গালটার অবস্থা দেখছিস? ইন্তেহা নিজের ফোলা গালে হাত দিয়ে ব্যথায় একটু কুকড়ে গেল। পরক্ষণে চোখে আগুন জ্বালিয়ে বলল, থাপ্পড় খেয়েছে তো কি হয়েছে? এই 5টা থাপ্পড় ওর কবরের 5টা পেরেক হিসেবে কাজ করবে। ও মনে করছে ও জিতে গেছে। ও জানেই না ইন্তেহা এহসান হার মানার জন্য জন্মায়নি, ও আবার ইগোতে হাত দিয়েছে। তিমির একটা দীর্ঘশ্বাস আধারের বাইকে উঠে স্টার্ট দিল। সে গম্ভীর গলায় বলল, তুই আগুনের সাথে খেলছিস ইন্তেহা। একদিকে রৌদ্রবীর মতো ঘাটতেরা, অন্যদিকে ভিরানের মতো দুরন্দর লোক। মাঝখানে পড়ে তুই শেষ হয়ে যাবি। ভিরান কিন্তু তোর এই নাটকটা ধরে ফেলেছে, আর সে কিন্তু এটা এনজয় করছে। ইন্তেহা কোনো কথা বলল না, বিরক্তি নিয়ে তাকালো। এরপর সে তিমিরের সাথে বাইকের পেছনে বসে রৌদ্রবীরের রুমের জানালার দিকে একবার তাকালো। মনে মনে বলল, রৌদ্রবীর মাহতাব চৌধুরী, আজকের এই লাল রৌদ্রবীরের গালের দাগ তুই তোর রক্ত দিয়ে মুছবি।
ইলেকশন? তোর ইলেকশনের 12টা যদি আমি না বাজিয়েছি তবে আমার নামই ইন্তেহা না। আধার ইন্তেহার বাইকটা নিল, ধুলো উড়িয়ে বাইক দুটো চৌধুরী ম্যানশন ছেড়ে বেরিয়ে গেল। আধার তিমিরের বাইকে সমান্তরালে নিজের বাইকটা নিয়ে এসে আবারও জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি বলতো তিমির? কিন্তু রিয়াকশন আর রৌদ্রবীরের রাগ দেখে তো মনে হচ্ছে না এটা কেবল আজকের ঝগড়া। এন্তোর কি রৌদ্রবীরকে আগে থেকেই চেনে? মানে এই শত্রুতা কি অনেক পুরনো? তিমির হেলমেটের ভেতর দিয়ে আয়নায় একবার ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা এখনো পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। তিমির দীর্ঘশ্বাস ফেলে বলল, চেনাটা কি কেবল মুখের চেনা আধার? রৌদ্রবীর আর ইন্তেহা, এরা দুজন দুই মেরুর মানুষ হতে পারে, কিন্তু এদের মধ্যে একটা সুতা খুব শক্তভাবে বাঁধা। সেই সুতাটা রাগের হোক, অপমানের হোক, কিংবা অন্য কিছুর। তুই কি খেয়াল করিসনি রৌদ্রবীর ইন্তুকে কতটা অধিকার নিয়ে গালি দেয় বা মারে? আর ইন্তু সবার সামনে বাঘিনী হলেও রৌদ্রবীর সামনে গেলেই কেন জানি নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলে। ইন্তেহা এবার তিমিরের পিঠে একটা কিল বসিয়ে দিয়ে কর্কশ গলায় বলল, বেশি পকপক করিস না তো। ওরে আমি কবে চিনলাম না চিনলাম তাতে তোর বাপের কি? ওই হারামজাদা আমার লাইফটা হেল করে রেখেছে আর তুই এখানে ফিলোসফি চাটছিস। ওরে আমি চিনি না, ওরে আমি জানি যে ও যে কত বড় বজ্জাত, সেটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। আধার ভ্রু কুচকে ইন্তেহার দিকে তাকিয়ে বলল, জানিস মানে? কই, আগে তো কোনোদিন বলিসনি। আমাদের সাথে তো তোর সব শেয়ার করার কথা ছিল। রৌদ্রবীর কি তোর অতীতে এমন কিছু করেছে যার জন্য তুই ওকে এত ঘৃণা করিস? ইন্তেহা এবার চুপ হয়ে গেল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো তার চোখে মুখে এক অদ্ভুত ছায়া তৈরি করছে। তিন বন্ধু কিছুক্ষণ নিয়ন আলোর নিচ দিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ালো। মাঝরাতে ফাঁকা রাস্তায় বাইক চালানোটা তাদের কাছে এক ধরনের থেরাপির মতো। তিনজনই সবকিছু ভুলে গেল। অবশেষে ক্লান্ত হয়ে তারা আধারের বাসার সামনে এসে পৌঁছালো। আধারের বাসাটা একটু শান্ত এলাকায়। গেট খুলে ভেতরে ঢুকে তারা যখন ড্রয়িং রুমে পা রাখ, ঠিক তখনই সিঁড়ির গোড়ায় জমদূতের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেল মিসেস জান্নাতকে। পরনে দামি সিল্কের শাড়ি, চোখে মুখে তাচ্ছিল্য আর ঠোঁটে বাঁকা হাসি ঝুলে আছে। ওদের তিনজনকে দেখা মাত্রই মিসেস জান্নাত হাত আড়াআড়ি করে দাঁড়িয়ে কর্কশ গলায় বলে উঠলেন, বাহ, নবাব পুত্রের আগমন ঘটলো তাহলে। বলি নিজের চরকায় তেল নেই, আবার রাত বিরাতে রাস্তাঘাটের মেয়ে নিয়ে ঘুরে বেড়াস? ছি, লজ্জা শরম কি একেবারে ধুয়ে মুছে খেয়েছিস? কথাটা শুনে ইন্তেহার স্থির হয়ে থাকা রাগটা আবারও ধপ করে জ্বলে উঠল। সে এক পা এগিয়ে যেতে নিলে আধার ওর হাত ধরে চেপে ধরল, কিন্তু মিসেস জান্নাত থামলেন না। তিনি ইন্তেহার দিকে তাকিয়ে ঘৃণা ভরে বললেন, আর এই মেয়েটার কথা কি বলবো, দিন নেই রাত নেই ছেলেদের সাথে টোটো করে ঘুরে বেড়ানোই যার কাজ। তার বাড়ির লোক কি মরে গেছে, নাকি তারাও এভাবে রাস্তার ধুলো মেখে বড় হয়েছে? আমাদের ফ্যামিলির একটা স্টেটাস আছে আধার, এইসব আজে বাজে মেয়েদের নিয়ে ঘরে ঢোকা বন্ধ কর। ইন্তেহা এবার আর নিজেকে সামলাতে পারল না। সে আধারের হাত ঝটকায় সরিয়ে দিয়ে মিসেস জান্নাতের খুব কাছে গিয়ে দাঁড়ালো। তার ফুলে থাকা লাল গাল দুটো রাগে কাঁপছে। ইন্তেহা অত্যন্ত ঠান্ডা কিন্তু ধারালো গলায় বলল, আমার এই পালের স্ট্যান্ডার্ড দেখান। যে অন্যের সংসার ভেঙে যে ঘরে ঢোকে তার স্ট্যান্ডার্ড নর্দমার চেয়েও নিচে থাকে। আর রাত বিরাতে আমি কার সাথে ঘুরি সেটা আমার ফ্যামিলি বুঝে নেবে। আপনি নিজের চরকায় তেল দিন, নইলে আপনার তেলের ড্রামটা ফুটো করে দিতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। মিসেস জান্নাত অপমানে নীল হয়ে গেলেন। তিনি চিৎকার করে বলতে গেলেন, কি বললে তুমি? কিন্তু তার আগে আধার শান্ত অথচ গম্ভীর গলায় বলল, অনেক হয়েছে। কিন্তু আর তিমির আমার বন্ধু, আমার ঘরে মেহমান হয়ে এসেছে। মেহমানের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা যদি ভুলে গিয়ে থাকেন তবে আপনার ঘরে গিয়ে বিশ্রাম নিন। আর হ্যাঁ, পরের বার ওকে রাস্তাঘাটের মেয়ে বলার আগে আয়নায় নিজের অতীতটা একবার দেখে নেবেন। আপনার মতো রাও এহসান খানের মেয়ে। আধারের এমন সরাসরি জবাবে মিসেস জান্নাত থতমত খেয়ে গেলেন। তিনি রাগে গজগজ করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেলেন। ড্রয়িং রুমে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আধার একটা লম্বা শ্বাস ফেলে ইন্তেহার দিকে তাকালো। ইন্তেহা কেবল একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে সোফায় ধপ করে বসে পড়ল। এরপর পকেট থেকে একটা চুইংগাম বের করে সেটার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, গাল ব্যথা জোরে তোদের একটু চাবাতেও পারছি না আমি।
তিমির আর আধার হেসে উঠল ইন্তেহার কাণ্ড দেখে। তিমির আধারকে বলল বরফ নিয়ে আসতে ইন্তেহার জন্য। আধার দ্রুত ফ্রিজ থেকে এক প্যাকেট বরফ নিয়ে এলো, আর তিমির নিয়ে এলো একটা পরিষ্কার রুমাল। ইন্তেহা সোফায় বসে নিজের গাল দুটো হাত দিয়ে আড়াল করার চেষ্টা করছে। আধার বরফের প্যাকেটটা রুমালে পেঁচিয়ে ইন্তেহার দিকে এগিয়ে আসতে সে এক ঝটকায় সোফা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ালো। এরপর ইন্তেহা চোখ গরম করে বলল, খবরদার আধার, এই বরফ নিয়ে আমার ধারে কাছেও আসবি না। এমনিতেই রাগে আমার শরীর জ্বলছে, তার উপর এই ঠান্ডা অপবাদ আপদ একদমই সহ্য হবে না আমার। আধার নাছরবান্দার মতো ইন্তেহার দিকে এগুতে এগুতে বলল, কিন্তু জাস্ট 2 মিনিট, দেখ গাল দুটো একদম লাল হয়ে ঝরে আছে। কাল সকালে তো মুখ দিয়ে কথাও বলতে পারবি না যদি এখন বরফ না দিস। তিমির অন্যদিকে দিয়ে ইন্তেহাকে ঘেরাও করার চেষ্টা করে বলল, আধার তুই ডান দিকে দিয়ে ধর, আমি বাম দিক দিয়েই ওর হাত চেপে ধরছি, না হলে এই পেতনি শান্ত হবে না। ইন্তেহা বুঝতে পারলো তাকে দুই দিক থেকে আটকাতে চাইছে। সে হাত দিয়ে গাল দুটো আড়াল করে সোফার চারিপাশ দিয়ে দৌড়াতে শুরু করলো। ইন্তেহা চিৎকার করে বলল, এই আমি কি ছোট বাচ্চা নাকি? হ্যাঁ, নিজেরা বরফ দিয়ে কুস্তি খেল গাজা, আমার পেছনে আসিস না। তোদের এই বরফ আমি তোদের প্যান্টের ভেতর ঢুকায় দিব যদি আমায় টাচ করতে আসিস। আধার হাসতে হাসতে বলল, হুমকি দিয়ে লাভ নেই, আজকে তোর কালের বিষ নামিয়েই ছাড়বো। পুরো ড্রয়িং রুমে যেন ইঁদুর বেড়াল খেলা শুরু হলো। ইন্তেহা সেন্টার টেবিলের উপর দিয়ে লাফ দিয়ে ওপাশে গেল। তিমির ওপাশ দিয়ে ইন্তেহার হাত ধরার চেষ্টা করতে সে একটা কুশন ছুঁড়ে মারল তিমিরের মুখে। ইন্তেহা হাঁপাতে হাঁপাতে সিঁড়ির দিকে পিছিয়ে যেতে যেতে বলল, তিমির, তুই তো ভালো ছেলে ছিলি, আধারের সাথে মিশে তুইও কি খারাপ হয়ে গেলি, পাগল হয়ে গেলি? দেখ আমার মেজাজ এমনিতেই খারাপ, একদম কাছে আসবি না বলছি। তিমির হেসে বলল, ভালো ছেলেদের মাথায় রাগ উঠলে কি হয় জানিস তো? চুপচাপ দাঁড়া কিন্তু। আধার আর তিমির দুই পাশ দিয়ে একদম কোণঠাসা করে ফেললো ইন্তেহাকে। দেয়ালে পিঠ থেকে যেতে ইন্তেহা দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকে বসে পড়ল। আধার নিচু হয়ে আলতো করে ওর ফোলা গালে ঠান্ডা বরফটা ছোঁয়াতে ইন্তেহা কুকুরে উঠে গগন বিদারী এক চিৎকার দিল। মরে গেলাম, তোদের আমি কালকে চিবিয়ে চিবিয়ে খাবো, দেখে নিস তোরা। বিরক্তিতে কুঁচকে থাকা ইন্তেহার মুখ আর নাছরবান্দা দুই বন্ধুর এই দৃশ্য দেখে কে বলবে কিছুক্ষণ আগে সেখানে একটা প্রলয় ঘটে গেছে। পরের দিন সকালে রৌদ্রবীর তার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা একবার পরখ করে নিল। নাকের উপর প্লাস্টার আর গালের একপাশে ইন্তেহার সেই শক্ত হাতের ঘুষির চিহ্নটা কালচে হয়ে ফুলে আছে। সে একটা দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবির হাতা ঠিক করলো। আজ তার বড় একটা জনসভা আছে, কয়েক হাজার মানুষের সামনে দাঁড়াতে হবে। এই চেহারায় বাইরে যাওয়া মানেই হাজারটা প্রশ্নের সম্মুখীন হওয়া, কিন্তু তার কোনো অন্য উপায় নেই। রৌদ্রবীর বিরক্তি নিয়ে বলল, স্টুপিড। এরপর সে নিচে নেমে গেল। নিচে নামতেই ড্রয়িং রুমে দেখা হলো মিসেস আসিয়া এবং মিস্টার রায়হানের সাথে। মিসেস আসিয়া সোফায় বসে ল্যাপটপে কিছু দেখছিলেন, আর পাশে মিস্টার রায়হান ফাইল নাড়াচাড়া করছিলেন। রৌদ্রবীর সন্তর্পণে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে নিলে মিসেস আসিয়া মাথা তুলে তাকালেন। রৌদ্রবীরের বিধ্বস্ত চেহারাটা দেখা মাত্রই মিসেস আসিয়া গম্ভীর কণ্ঠে ডাকলেন, রৌদ্রদীপ স্টপ। রৌদ্রবীর শান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গেল। মিসেস আসিয়া চশমাটা নাকের উপর নামিয়ে এনে তীক্ষ্ণ নজরের মুখের দিকে তাকিয়ে বললেন, নাক আর গালে ওসব কি? জনসভায় যাবে এই চেহারা নিয়ে? কি হয়েছে তোমার? তখনই আভা নিচে নামতে নামতে বলল, কালটা তো অন্ধকারে ব্যালেন্স হারিয়ে টেবিলের কোণায় ধাক্কা খেয়েছে, এই জন্য। আভার কথায় ওর দিকে সবাই তাকালো। রৌদ্রবীর ভ্রু কুচকে তাকালো। মিস্টার রায়হান এবার ফাইল থেকে মুখ তুলে তাকালেন। তার অভিজ্ঞ চোখ রৌদ্রবীরকে পরখ করে নিল। তিনি শক্ত গলায় বললেন, টেবিলের কোণায় ধাক্কা খেলে গাল ওভাবে ফোলে না, পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ ওকে হিট করেছে। এই বয়সে এসেও কি তুমি রাস্তাঘাটে মারপিট করছো? ভুলে যেও না তুমি এখন একজন জননেতা। আভা মুখ টিপে হেসে বলল, নেতা হয়ে একটা সাধারণ মেয়ের কাছে মারা খায়। রৌদ্রবীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, এইটা তোমাদের বৌমা আদর করে দিয়েছে। বলেই চলে গেল। মিসেস আসিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। শহরের প্রাণকেন্দ্রে জনসভার মাঠ কানায় কানায় পূর্ণ। চারিদিকে ব্যানার, পোস্টার আর মাইকের আওয়াজে কান ছালাপালা হওয়ার জোগাড়। রৌদ্রবীর তার দলবল নিয়ে রাজকীয় ভঙ্গিতে মঞ্চে উঠল। নাকের উপর প্লাস্টার আর গালে কালচে দাগটা ঢাকতে সে চশমা পড়েছে, কিন্তু তাতেও জখম খুব একটা আড়াল হচ্ছে না। মঞ্চে বসা অন্যান্য নেতারা রৌদ্রবীরের চেহারা দেখে ফিসফিস করছে। কেউ কেউ ভেবেছে বিপক্ষ দল হয়তো হামলা করেছে। হাসিফ আর আয়ান সহ দলের আরও ছেলেরা মঞ্চের এক কোণায় দাঁড়িয়ে ভিড়ের দিকে নজর রাখছে। রৌদ্রবীর যখন ডায়াসের সামনে এসে দাঁড়ালো ঠিক তখনই মাঠের একদম পেছনের দিকে একটা বিকট বাইকের হর্নের আওয়াজ হলো।
রৌদ্রবীর চশমাটা একটু নামিয়ে দেখলো সেটা ইন্তেহা, সাথে আধার আর তিমির। ইন্তেহার পরনে কালো টি শার্ট আর ডেনিম জ্যাকেট, চোখে কালো চশমা। সে বাইকের উপর বসে হাত ভাঁজ করে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে মঞ্চের দিকে তাকিয়ে আছে। রৌদ্রবীর সেদিকে গম্ভীর চোখে তাকালো এক পলক। তার কালকের কথা মনে পড়ে গেল। ভিরানকে কিস করার কথা মনে পড়তে তার চোয়াল শক্ত হয়ে এলো। জনতা অপেক্ষা করছে দেখে রৌদ্রবীর মাইক হাতে নিয়ে ভরাট গলায় ভাষণ শুরু করলো। আমার প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন আমি সবসময় আপনাদের পাশে আছি। ইন্তেহা বাইক থেকে নেমে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। ভলেন্টিয়াররা তাকে আটকানোর সাহস পেল না। তার রুদ্রমূর্তি দেখে সে একদম মঞ্চের ঠিক নিচে সারিতে এসে দাঁড়ালো। রৌদ্রবীরের ভাষণ চলাকালীন ইন্তেহা পকেট থেকে একটা বড় সাইজের পোস্টার বের করে উঁচু করে ধরলো। পোস্টারে বড় বড় অক্ষরে লেখা, এমপি সাহেব কি মারপিট করে নাক ফাটিয়েছেন নাকি কারো থাপ্পড় খেয়েছেন, সত্যটা জানতে চায়। মাঠের সামনের সারির মানুষেরা পোস্টারটা দেখে হাসাহাসি শুরু করলো। রৌদ্রবীরের কথা আটকে গেল। সে রাগে কাঁপতে কাঁপতে মাইকটা একটু সরিয়ে ইশারা করলো আয়ানকে যেন ওটা সরিয়ে নেয়। কিন্তু আয়ান কাছে আসতেই ইন্তেহা কর্কশ গলায় বলল, এক পা এগোলে তোরে আল্লাহর কাছে পাঠিয়ে দেবো আমি, সর সামনে থেকে। এরপর চিৎকার করে বলল, দিলে ভোট পাতি নেতাকে, আপনারা সবাই পড়বেন বড় বিপাকে। রৌদ্রবীর দাঁতে দাঁত চাপলো, অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো ইন্তেহার দিকে। এরপর পরিস্থিতি সামাল দিতে আবারও মাইকে বলতে শুরু করলো, এ বিরোধী দলের লোক আমাকে অপদস্থ করার পরিকল্পনায় আছে। আপনারা কেউ ভ্রান্ত হবেন না, একে সরো এখান থেকে। কথাটা শুনে আয়ান আর হাসিফ আটকে উঠল। হাসিফ বিড়বিড় করে বলল, এক রাতের মধ্যেই বউ থেকে সোজা বিরোধী দলের লোক হয়ে গেল। বাহ, সম্পর্ক বদলে গেল একটি পলকে। ইন্তেহারের চরম অবমাননাকর স্লোগান আর পোস্টারের কারণে জনসভায় বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। রৌদ্রবীরের ইশারায় দলের কয়েকজন কর্মী দ্রুত এগিয়ে আসলো ইন্তেহাকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য। ইন্তেহা এক চুলও নড়ল না, বরং সে আরো দম্ভের সাথে পোস্টারটা উঁচু করে ধরে রাখলো। দলের একজন কর্মী যখন ইন্তেহার হাত ধরার চেষ্টা করলো, ইন্তেহা ঝটকা মেরে হাত সরিয়ে দিয়ে তার কলার চেপে ধরলো। ইন্তেহার রুদ্রমূর্তি দেখে সেই কর্মী ভয়ে পিছিয়ে গেল। কিন্তু এবার ভলেন্টিয়ার আর রৌদ্রবীরের বিশ্বস্ত কর্মীরা সংখ্যায় বেশি হয়ে ইন্তেহাকে চারিপাশ দিয়ে ঘিরে ফেললো। রৌদ্রবীর মাইকের সামনে দাঁড়িয়ে তার কণ্ঠস্বর নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, কিন্তু তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে ইন্তেহার দিকে তাকে অত্যন্ত নিচু কিন্তু হাড়হিম করা স্বরে মনে মনে বলল, সভা সমাবেশটা শেষ হোক, তোর ব্যবস্থা আমি করছি। বেয়াদব মেয়ে, কালকের 5টা থাপ্পড় মনে হয় তোর শিক্ষার জন্য যথেষ্ট ছিল না। মঞ্চের উপর থেকে রৌদ্রবীর তার কড়া ভাষায় ভাষণ চালিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু জনতার নজর এখন মঞ্চের নিচের হট্টগোলের দিকে। হাসিফ আর আয়ান দৌড়ে নিচে নামলো পরিস্থিতি সামাল দিতে। হাসিফ ইন্তেহাকে উদ্দেশ্য করে কাপা গলায় বলল, ভাবি, মানে দয়া করে যান এখান থেকে। ভাইয়ের মাথা গরম হলে কিন্তু এখানে রক্তারক্তি হয়ে যাবে। এটা পাবলিক প্লেস, দয়া করে কথা বুঝুন। আধারা তিমির এতক্ষণ সবকিছু দেখলেও এখন ইন্তেহার বাড়াবাড়ি দেখে তারা ইন্তেহাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে লাগলো। আধার বলল, रुक जा मेरी माँ। তিমির রেগে বলল। ইন্তেহা থাম, অনেক হয়েছে। ইন্তেহা না থেমে রৌদ্রবীরের দিকে আঙ্গুল উঁচিয়ে সবাইকে শুনিয়ে চিৎকার করে বলল, শালা গজব পড়বে তোর মতো শয়তানের উপর। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, তোর থেকে বড় গজব আর কি আছে আমার জীবনে? আধারা তিমির বুঝতে পারলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ইন্তেহাকে অনেকটাই টেনে হিঁচড়ে জনসভার মাঠ থেকে বের করে নিয়ে যেতে লাগলো। আর ইন্তেহা অকাথ্য ভাষায় গালি দিতে লাগলো। ইন্তেহার রণচণ্ডী মূর্তি দেখে জনসভার পাবলিক তো রৌদ্রবীরের চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে। ইন্তেহাকে টেনে হিঁচড়ে যখন মাঠের বাইরে নেওয়া হলো, তখন ইন্তেহা 2 হাতের মাঝের আঙ্গুলগুলো দেখালো রৌদ্রবীরকে। এটা দেখে আয়ান আর হাসিফ চোখ বড় বড় করে তাকালো। রৌদ্রবীর দেখেও স্টেজে দাঁড়িয়ে এমন ভাব করলো যেন সে খুব বড় মাপের ধৈর্যশীল মহাপুরুষ, কিন্তু তার ভেতরের অবস্থা এখন ভয়ঙ্কর। রৌদ্রবীর এখন তার পার্টি অফিসে রাগে দাঁতে দাঁত চেপে বসে আছে। রৌদ্রবীর দাঁতে দাঁত চেপে বলল, হাফিজ, তুই তো বলেছিলি ওই পেতিনি আসবে না, তাহলে এই পোস্টারটা কি ওর যৌতুকের লিস্ট ছিল? সারা পাবলিকের সামনে আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিল, বেয়াদব নারী। হাসিফ আমতা আমতা করে বলল, ভাই, আমি তো ভাবছি ভাবি গাল ফলায়া বিছানায় শুয়ে কান্নাকাটি করবে। উনি যে পোস্টার হাতে হাজির হবে সেটা তো কোনো সিনেমার ডিরেক্টরও চিন্তা করতে পারতো না। আয়ান পাশ থেকে ফোরন কাটলো, ভাই, পোস্টারের কথা বাদ দেন, স্লোগানটা কিন্তু বেশ ছন্দময় ছিল। দিলে ভোট পাতি নেতাকে, আপনারা পড়বেন বড় বিপাকে। রৌদ্রবীর সোফা থেকে একটা কুশন ছুঁড়ে মারলো আয়ানের দিকে। চুপ কর হতারামের দল, তোদের আমি জেলের ভাত খাওয়াবো। ফেসটা দেখেছিস আমার কি অবস্থা করছে ওই বেয়াদব? লোকে ভেবেছে আমি বুনু সরের সাথে ফাইট করে ইলেকশনে দাঁড়িয়েছি।
তখনই সামনে থাকা টিভির স্ক্রিনে ভেসে উঠল এক তরুণীর অবাধ্য আচরণ। তরুণ এমপি প্রার্থী রৌদ্রবীর মাহতাব চৌধুরী সভা সমাবেশে। কে ছিল এই তরুণী? এটা দেখে রৌদ্রবীরের চোখ লাল বর্ণ ধারণ করলো। রৌদ্রবীর রাগে বন্দুকটা বের করে টিভির স্ক্রিনে শুট করে দিল। এরপর পাশে থাকা টেবিলটা এক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এক বেয়াদব সেমরিয়ারে ভালোবেসেছি আমি। অন্যদিকে ইন্তেহা আধারের বাসায়। ইন্তেহা সোফায় বসে আছে, দুই গালে হাত দিয়ে হঠাৎই বলে উঠল, আধার, ওই শালাকে আজ রাতে আমি এমন গিফট দেব যে ওর জীবনেও ভুলবে না। ও আমাকে 5টা থাপ্পড় মেরেছে না, আমি ওর ঘুমের 12টা বাজাবো। তিমির আতঙ্কিত হয়ে বলল, কিন্তু দয়া কর, আজকে জনসভায় যে তাণ্ডব করলি ওটাতেই রৌদ্রবীর অর্ধেক ভোট কাটা গেছে, আর বেশি বাড়াবাড়ি করিস না। ইন্তেহা বাঁকা হেসে বলল, আমি কিছু করব না, শুধু ওর প্রিয় সেই দামি লুঙ্গিটাকে একটু ম্যাজিক করব। তিমির গম্ভীর কণ্ঠে বলল, ইন্তেহা, এইবার কিন্তু বেশি হচ্ছে, তুই কিন্তু অনেক বেয়াদবি করছিস। ইন্তেহা তাচ্ছিল্য স্বরে বলল, বেয়াদবি করবে না তো কি করবে? তিমির রেগে এগিয়ে এসে বলল, ইন্তেহা, তুই আর বাড়াবাড়ি করবি না, এটাই আমার শেষ কথা। ইন্তেহা তিমিরের দিকে কিছুক্ষণ শান্ত হয়ে তাকিয়ে দেখে বলল, ওকে বস, কাম ডাউন। আধারা তিমিরের সাথে চায়ের দোকানে বসে আছে ইন্তেহা। তিনজনই নানান কথা বলছে। ঠিক তখনই ফুটপাত দিয়ে দ্রুত হেঁটে যাওয়া এক যুবককে দেখে ইন্তেহার হাতের চায়ের কাপটা থেমে গেল। ছেলেটার পরনে ছাই রঙের হুডি, মুখটা আধো ঢেকে রাখা, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর ঘাড়ের তিলটা দেখে ইন্তেহার বুকের ভিতরটা যেন কেউ মুচড়ে ধরল। তার চোখের মনে স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের স্তব্ধতা কাটে ইন্তেহা হিতাহিত জ্ঞান হারিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আধার অবাক হয়ে বলল, কিরে ইন্তু, কোথায় যাচ্ছিস? তিমিরও জিজ্ঞাসা করলো, কিন্তু ইন্তেহা কোনো উত্তর দিল না। সে ঝড়ের বেগে দোকান থেকে বেরিয়ে গেল। তার মস্তিষ্কে তখন কেবল একটা শব্দ বাজছে, ও বেঁচে আছে, ও ফিরে এসেছে। ইন্তেহা দৌড়াতে শুরু করলো। বাতাসে ইন্তেহার উলফ কাটিং চুল আর টি শার্টের উপর পরিহিত কালো শার্টটা উঠছে। ভিড় ঠেলে ইন্তেহা সেই হুডি পরা ছেলেটার পেছনে ধাওয়া করলো। ছেলেটা হয়তো বুঝতে পেরেছে কেউ তাকে অনুসরণ করছে, তাই সে গলি থেকে গলিতে নিজের গতি বাড়াতে লাগলো। ইন্তেহা চিৎকার করে ডাকলো না, কারণ তার গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না, কেবল তার চোখ দুটোতে আগুন জ্বলছে। ছেলেটা একটা সরু গলির মোড়ে ঢুকে যেতে ইন্তেহা সর্বশক্তি দিয়ে দৌড়ে সেখানে পৌঁছালো। কিন্তু গলির শেষ মাথায় গিয়ে দেখলো চারিপাশ একদম ফাঁকা। ছেলেটা যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। ছেলেটাকে না পেয়ে ইন্তেহার রাগে দেয়ালে সজোর একটা ঘুষি বসিয়ে দিল। পালিয়ে গেলি, আবার পালিয়ে গেলি হারামজাদা। একবার যেহেতু দেখেছি তখন তোদের রক্ষা নেই, তোকে আমি মাটি খুঁড়ে হলেও বের করব। ঠিক সেই সময় গলির মুখে একটা কালো রঙের BMW এসে থামলো। জানালার কাছে নামতে দেখা গেল রৌদ্রবীরকে। তার চোখে গাম্ভীর্য আর চোয়াল শক্ত রাগে। ইন্তেহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্রবীর গাড়ি থেকে নেমে ধীর পায়ে ইন্তেহার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর বেশ ভারী আর থমথমে, কারণ সে আগে থেকে ইন্তেহার উপর রেগে আছে। কিন্তু ইন্তেহার এই অবস্থা দেখে সে অগ্রাহ্য করতে পারে না। ইন্তেহার শরীর বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে, কোমর ধরে হাঁপাচ্ছে। ইন্তেহার সামনে গিয়ে দাঁড়িয়ে শীতল গলায় বলল, এখানে কি করছিস একা একা? আর কাকে খুঁজছিস এভাবে পাগলের মতো? রৌদ্রবীরকে দেখে ইন্তেহা রৌদ্রবীরের দিকে তাকিয়ে তেড়ে গিয়ে তার কলা চেপে ধরল। তুই জানতিস ও আবার ফিরে আসবে? তোরা সবাই মিলে আমার সাথে গেম খেলছিস না? রৌদ্রবীর বিন্দুমাত্র বিচলিত হলো না। সে ইন্তেহার হাতটা অত্যন্ত শক্তভাবে নিজের হাতের মুঠোয় নিয়ে নিচে নামিয়ে দিল। তারপর খুব কাছে এসে নিচু স্বরে বলল, অতীত যখন কবর থেকে উঠে আসে তখন সেটাকে আবার মাটি চাপা দিতে হয় ইন্তেহা। তুই যাকে খুঁজছিস তাকে খুঁজে পাওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। আর মনে রাখিস, তোর আশেপাশে ঘটার প্রতিটি খবর আমার কানে পৌঁছায়। ইন্তেহার দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে আটকানোর কে? হ্যাঁ, আজ আমি ওকে দেখেছি, ওই শহরেই আছে। রৌদ্রবীর ইন্তেহার থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরল। তার চোখে এখন আর রাগ নেই, বরং তীব্র অধিকার বোধ কাজ করছে। সে ফিসফিস করে বলল, তোর পিছনে ধাওয়া করার কাজটা শুধু আমার, অন্য কারো পিছে ছুটে নিজের এনার্জি নষ্ট করিস না। এই মতে চুপচাপ গাড়িতে ওঠ, আমি তোকে বাসে দিয়ে আসবো। ইন্তেহা অবাধ্য হতে চাইল, কিন্তু রৌদ্রবীরের পাথরের মতো কঠিন চাহনির সামনে সে কেন জানি আজ একটু নুয়ে পড়ল। রৌদ্রবীর তার বাহু ধরে এক প্রকার হুকুমের সুরেই তাকে গাড়ির দিকে নিয়ে গেল। ইন্তেহা গাড়িতে বসেই ভাবছে, রৌদ্রবীর কি তবে সেই ছেলেটির ব্যাপারে কিছু লুকোচ্ছে, নাকি ধাওয়া করাটাও ছিল রৌদ্রবীরের সাজানো কোনো নাটক? সেদিনও আকাশটা মেঘলা ছিল। 8 বছর বয়সী ছোট্ট ইন্তেহা তাদের দোতলার ধুলো জমা অন্ধকার ঘরটায় গুটিসুটি মেরে বসে আছে। জানালার ভারী পর্দাগুলো টানা। ঘরের ভিতর বিকেলে টিমটিমে আলোটুকুও ঢোকার অনুমতি পায়নি। ইন্তেহা 2 হাঁটুতে মুখ গুজে ডুকরে ডুকরে কাঁদছে। তার কান্নার শব্দ দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে তার কাছে। হঠাৎ ঘরের দরজাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল। ইন্তেহা মাথা তুলে তাকালো না। দরজার কপাটে হেলান দিয়ে
দাঁড়িয়ে আছে তার চেয়ে বয়সে বড় একটা মেয়ে। মেয়েটার চোখে মুখে অদ্ভুত এক নিষ্পৃহতা, যেন এই শোক তাকে স্পর্শ করে না। মেয়েটা ধীর পায়ে ইন্তেহার কাছে এগিয়ে এসে মেঝেতে বসলো, তারপর খুব শান্ত গলায় বলল, সারাদিন একা একা এখানে বসে থাকিস কেন? এখন তো মা নেই যে তোকে বকবে, মারবে। মেয়েটার গলার স্বরে সহানুভূতি। ইন্তেহা হাহাকার করে উঠল, তার বুক ফেটে কান্না আসছে। সে চায় না কেউ তার এই কষ্টের মুহূর্তে ভাগ বসাক, সে চায় না কেউ তাকে সান্ত্বনা দিক, বিশেষ করে এই মেয়েটাকে সে সহ্যই করতে পারছে না। এই মেয়েটার জন্যেই তার মা তাকে ভালোবাসে না। সে ঘৃণা করে এই মেয়েটাকে, চরম ঘৃণা করে, যতটা ঘৃণা করলে একটা মানুষকে খুন করা যায়। ইন্তেহা মাথা তুলে লাল টকটকে চোখে মেয়েটার দিকে তাকালো, তারপর গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে উঠল, চলে যাও এখান থেকে, বলছি চলে যাও। আমাকে একা থাকতে দাও, তোমাদের কাউকেই আমার প্রয়োজন নেই, যাও। মেয়েটা বিন্দুমাত্র ভয় পেল না। সে ইন্তেহার সেই রণচণ্ডী মূর্তির দিকে তাকে একটুখানি হাসলো, তারপর কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় শুধু বলে গেল, একা থাকতে চাইলে থাক, কিন্তু মনে রাখিস এই অন্ধকারে একদিন তোর সব থেকে বড় বন্ধু হবে। তুই যদি এভাবে অন্ধকারের দিকে যেতে থাকিস তাহলে তোকে এই অন্ধকার একদিন গ্রাস করে নেবে ইন্তেহা। তুই তিমির হনন আর করতে পারবি না। কথাগুলো মনে পড়তে ইন্তেহার দম বন্ধ হয়ে এলো। রৌদ্রবীর পাশ থেকে লক্ষ্য করলো ইন্তেহার শক্ত চোয়ালটা কাঁপছে। সে বুঝতে পারলো ইন্তেহা বর্তমানে নেই, সে হারিয়ে গেছে তার ফেলে আসা সেই অন্ধকার ঘরে। রৌদ্রবীর গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করালো। সে ইন্তেহার দিকে না তাকিয়ে খুব নিচু স্বরে বলল, অতীত অতীতে থাকতে দে, কেন বর্তমান নষ্ট করছিস? ইন্তেহা চট করে রৌদ্রবীরের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলল, আমার অতীত নিয়ে কাটাছেঁড়া করার অধিকার তোকে কে দিয়েছে? সান্ত্বনা দিবি না একদম। রৌদ্রবীর আর কথা বাড়ালো না। স্টিয়ারিং ঘুরিয়ে সে আবারও রাস্তায় নামলো, কিন্তু তার মনের ভিতর ছোট্ট মেয়েটার চিৎকার যেন বারবার প্রতিধ্বনিত হচ্ছে। সে জানে ইন্তেহার এই রণমূর্তি কেবলই এক ধরনের ঢাল, যা দিয়ে সে নিজের ভেতরে সেই ক্ষতবিক্ষত ছোট্ট মেয়েটাকে লুকিয়ে রাখতে চায়। তিমির আর আভা পার্কের এক কোনায় দোলনায় বসে নিচু স্বরে কথা বলছে। তিমিরের গাম্ভীর্য আজ আভার হাসির তোরে অনেকটাই ফিকে হয়ে এসেছে। আভা নিজের কলেজের কোনো এক মজার গল্প বলছে, আর তিমির মুগ্ধ হয়ে সেটা শুনছে। মাঝে মাঝে তিমির যখন হাসছে, আভার চোখে মুখে এক ধরনের বিজয়ের আভা খেলে যাচ্ছে। তিমিরের মতো শান্ত ছেলের ঠোঁটে হাসি ফুটানো যে চারটিখানি কথা নয়, সেটা আভা বেশ ভালোই জানে। অন্যদিকে পার্কের একদম শেষ প্রান্তে একটা বড় কৃষ্ণচূড়া গাছের নিচে একা বসে আছে আধার, তার হাতে একটা শুকনো ঘাস যা সে আনমনে ছিঁড়ছে। তার দৃষ্টি দূরে তিমির আর আভার দিকে। আর একটু আগে ইন্তেহা তাদের কল করে বলেছে যে সে ঠিক আছে, তাকে তিমিরের সাথে আসতে বলেছে। তাদের হাসাহাসি, খুনসুটি আর নিবিড় সময় কাটানো দেখে আধারের বুকটার ভেতর কেন জানি হু করে উঠল। তিমিরাজ আভার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। আধারের মনে হলো সে যেন এই ছবির বাইরে থাকা এক অবান্তর চরিত্র। আধার একটা দীর্ঘশ্বাস ফেলে ঘাসটা ছুঁড়ে মারল, তারপর আকাশের দিকে তাকিয়ে অত্যন্ত বিষণ্ণ আর এতিমের মতো করুণ গলায় ফিসফিস করে বলল, ইন্তুটা থাকলে অন্তত ভালো হতো। অন্তত একটা মানুষের সাথে ঝগড়া করে বা গালি খেয়েও সময়টা কাটতো। এই নির্জনতা বড় কি লেখাছে রে। সিঙ্গেলদের যে আর কতদিন সহ্য করতে হবে? আমার চোরা আসবে কবে? আধার উঠে দাঁড়ালো। তার আর সেখানে বসে থাকতে ইচ্ছে করলো না। তিমির আর আভার রোমান্টিক আবহে সে নিজেকে বড্ড বেমানান ভাবছে। সে পকেটে হাত দিয়ে ধীর পায়ে গেটের দিকে এগোতে লাগলো। যাওয়ার সময় একবার পেছনে ফিরে তাকালো। তিমির আভার চুলে আটকে থাকা একটা শুকনো পাতা সরিয়ে দিচ্ছে। আধার মুচকি হাসলো। সে বিড়বিড় করে বলল, সবাই চোরায় চোরায়, শুধু আমি বুঝি বনের মোষ তাড়িয়ে মরবো। কিন্তু তুই তাড়াতাড়ি আয় রে, তোর সেই কর্কশ গলা না শুনলে আমার রাতের ঘুমও হারাম হয়ে যাচ্ছে। আধার উদাস মনে পার্কের গেট দিয়ে বেরিয়ে আসছিল। তার মাথায় এখনো ঘুরছে তিমির আর আভার হাসাহাসির দৃশ্য। নিজের একাকিত্ব যেন তাকে চারপাশ থেকে জাপটে ধরেছে। ঠিক তখনই তার চোখ গেল রাস্তার মোড়ের বড় সুপার শপটার সামনে। হঠাৎই আধারের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। শপিং মলের কাছে দরজা ঠেলে বেরিয়ে আসছে একটা মেয়ে, পরনে ল্যাভেন্ডার রঙের একটা কুর্তি, চোখে চশমা। এ তো সেই মেয়েটি যাকে সে সেদিন শপিং মলে দেখেছিল, যাকে এক পলক দেখার পর থেকে আধারের মনের কোণে একটা সূক্ষ্ম দোলা লেগেছিল। মেয়েটার দুই হাতে 4-5টা বড় বড় শপিং ব্যাগ, বোঝাই যাচ্ছে বেশ ভারী। সে রিক্সা ডাকার জন্য রাস্তার কিনারে এলো। হঠাৎই তার হাতের
একটা ব্যাগের হাতল ছিঁড়ে গেল। চোখের পলকে ব্যাগ থেকে ফলমূল ও চকলেট আর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ড্রেন আর রাস্তার মাঝখানে ছড়িয়ে পড়ল। মেয়েটা অপ্রস্তুত হয়ে হাহাকার করে উঠল। সে নিচু হয়ে জিনিসগুলো কুড়ানোর চেষ্টা করছে, কিন্তু তার হাতে থাকা বাকি ব্যাগগুলোর জন্য সে ঠিকমতো নড়তে পারছিল না। তার চোখে মুখে রাজ্যের অসহায়ত্ব প্রকাশ পাচ্ছে। আধার আর 1 সেকেন্ডও দেরি করল না। সে বাতাসের বেগে দৌড়ে গিয়ে মেয়েটার সামনে দাঁড়ালো। আধার নিচু হয়ে দ্রুত হাতে ছড়িয়ে থাকা আপেল আর চকলেটের প্যাকেটগুলো কুড়াতে কুড়াতেই বলল, আরে আরে ব্যস্ত হবেন না, আমি ধরছি। মেয়েটা অবাক হয়ে আধারের দিকে তাকালো। তার ডাগর ডাগর চোখের মণি দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। আধার সব জিনিসপত্র কুড়িয়ে নিজের হাতে থাকা একটা অতিরিক্ত ব্যাগে ভরল। মেয়েটা একটু লাজুক হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ। আসলে ব্যাগটা এভাবে ছিঁড়ে যাবে বুঝতে পারিনি। আধার এবার সোজা হয়ে দাঁড়িয়ে মুচকি হাসলো। তার এতক্ষণের এতিমমার্কা মুখটা এখন খুশিতে চকচক করছে। সে ব্যাগগুলো নিজের হাতে নিয়ে বেশ দাপটের সাথে বলল, একদম চিন্তা করবেন না, রিক্সা না পাওয়া পর্যন্ত এগুলো আমার জিম্মায়। মেয়েটা খিলখিল করে হেসে উঠল। আধারের মনে হলো যেন আশেপাশের কয়েকশো বেলি ফুল একসাথে ফুটে উঠল। মেয়েটি বলল, না, তার প্রয়োজন নেই, ধন্যবাদ। বলেই মেয়েটি আধারের থেকে ব্যাগগুলো নিয়ে ধন্যবাদ জানিয়ে চলে গেল। আধার অসহায়ের মতো তাকিয়ে রইল সেই দিকে। পার্কটা যেন এক টুকরো শান্ত অরণ্য হয়ে উঠেছে। সূর্যটা পাটে বসার আগে আকাশটাকে গাঢ় কমলা আর বেগুনি রঙে রাঙিয়ে দিয়ে গেছে। দোলনার মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা পাখির কলতান ছাড়া সেখানে আর কোনো শব্দ নেই। আভা আজ অনেকদিন পর তিমিরকে এতটা শান্ত আর কাছে পেয়েছে। তিমির সাধারণত গম্ভীর, তার জগতের দরজা সবার জন্য খোলা থাকে না, কিন্তু আভা যেন এক জাদুকরি চাবিকাঠি দিয়ে সেই দরজাটার তালাটা আলতো করে খুলে ফেলেছে। আভা দোলনায় বসে দুলছিল না, সে স্থির হয়ে তিমিরের দিকে তাকিয়েছিল। তিমির আকাশের দিকে তাকিয়ে হয়তো জীবনের কোনো গভীর হিসাব মিলাচ্ছিল। আভা হঠাৎ নিচু স্বরে বলল, তিমির ভাই, আপনি কি সবসময় এতটা পাথর হয়ে থাকেন? কখনো কি ইচ্ছে করে না কোনো ঝড়ের সাথে উঠতে, যেমন ইন্তেহা পড়ে? তিমির দৃষ্টি ফিরিয়ে আভার চোখের দিকে তাকালো। সেই চোখে এক ধরনের স্নিগ্ধতা ছিল যা আভাকে মুহূর্তে স্তব্ধ করে দিল। তিমির একটুখানি হেসে বলল, ঝড় তো ধ্বংস করে দেয় আভা। আমি শান্ত থাকতে ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে কারো চঞ্চলতা দেখে মনে হয় শান্ত থাকাটাও এক ধরনের একঘেয়েমি। আভা এবার একটু সাহস সঞ্চয় করে তিমিরের হাতের খুব কাছে নিজের হাতটা রাখলো। স্পর্শ করলো না, কিন্তু হাতের উত্তাপটুকু টের পাওয়া যাচ্ছে। সে হাসি মুখে বলল, তাহলে আজ থেকে আমার এই চঞ্চলাটুকু আপনার জন্য বরাদ্দ। যখনই মনে হবে আপনি খুব বেশি পাথর হয়ে গেছেন, আমি এসে একটু ধাক্কা দিয়ে যাব, চলবে তো? তিমির আভার এই সহজ স্বীকারোক্তিতে অবাক হলো না, বরং তার হৃদস্পন্দনের গতি একটু বাড়ল। সে আলতো করে আভার দিকে একটু ঝুঁকে এলো। আভার চুলে আটকে থাকা একটা ছোট্ট শুকনো ঘাস ফুল সরিয়ে দিতে দিতে সে খুব নিচু স্বরে বলল, পাথর সরাতে কিন্তু অনেক শক্তি লাগে আভা, পারবে তো এই দায়ভার নিতে? আভা মুহূর্তের জন্য থমকে গেল। তিমিরের এতটা কাছে আসা, তার কণ্ঠের গভীরতা যেন আভার চারিপাশের বাতাসকে ভারী করে দিল। সে শুধু চোখের পলক ফেলে চেয়ে রইল। তিমিরের আঙ্গুল যখন আভার কপালে স্পর্শ করে চুলের আড়ালে হারিয়ে গেল, তখন দুজনের মাঝে এক অদ্ভুত মৌন কথোপকথন হয়ে গেল। তিমির এবার নিজের পকেট থেকে একটা ছোট্ট চকলেট বের করে আভার হাতে দিল। এটা তাদের মধ্যে এক ধরনের অলিখিত ভাষা। আভা চকলেটটা হাতে নিয়ে বাচ্চাদের মতো হেসে উঠল। এই হাসিতে বাগানের বিষণ্ণতাটুকু ধুয়ে মুছে গেল। তিমিরও আর নিজেকে ধরে রাখতে পারল না। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি, যা হয়তো কেবল আভার জন্য সংরক্ষিত। বাড়ির সামনে এসে ইন্তেহা নামতেই রৌদ্রবীর একটু বাঁকা হেসে পকেট থেকে চাবি বের করে দরজা আনলক করে দিল। ইন্তেহা এক ঝটকায় দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু সে চলে গেল না। হুট করে সে আবার গাড়ির ভেতর মাথা গলিয়ে দিল। রৌদ্রবীর কিছু বুঝে ওঠার আগেই ইন্তেহা বিদ্যুৎ বেগে হাত বাড়িয়ে রৌদ্রবীরের মাথায় থাকা টুপিটা খপ করে চেপে ধরল। রৌদ্রবীর হকচকিয়ে গিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।